নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, চম্পাবতের মানুষ খাকি। এডি নোলেসের সঙ্গে মালানিতে যখন শিকার করছিলাম, তখনই প্রথম সেই বাঘটার কথা শুনি, যেটি পরে সরকারি স্বীকৃতি পায় চম্পাবতের মানুষ খেকো নামে। এডি এই প্রদেশে বহুদিন স্মরণীয় হয়ে থাকবেন, পারঙ্গম স্পোর্টসম্যান হিসেবে আর তার অফুরন্ত শিকার গল্প সংগ্রহের জন্যে। তিনি ছিলেন সেই মুষ্টিমেয় পরম ভাগ্যবান পুরুষদের অন্যতম, যারা জীবনে শ্রেষ্ঠতম সমস্ত কিছুরই অধিকারী। অব্যর্থ নিশানা আর আঘাত হানার ক্ষমতায় তার রাইফেল ছিল তুলনারহিত। তার এক ভাই ছিলেন ভারতবর্ষে বন্দুক ছোড়ায় শ্রেষ্ঠ, আর অন্য ভাই ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে সেরা টেনিস খেলোয়াড়। সুতরাং এডি যখন আমাকে জানালেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম শিকারী তার শ্যালক চম্পাবতের মানুষকে মারবার জন্যে সরকার কর্তৃক প্রেরিত হচ্ছেন, তখন নিশ্চিতভাবেই অনুমান হয়েছিল যে জন্তুটার কার্যকলাপের সময়কাল অবশ্যই অত্যন্ত সীমাবদ্ধ। বাঘটা কিন্তু যা হোক কোনো অজ্ঞাত কারণে মারা যায়নি। আর 4 বছর পর আমি যখন নৈনিতালে গিয়েছিলাম, তখন সে সরকারের অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরস্কার ঘোষণা, বাঘ শিকারী নিয়োগ এবং আলমোড়ার ডিপো থেকে গুর্খা দলও পাঠানো হয়েছে। কিন্তু এই সমস্ত ব্যবস্থা সত্ত্বেও নিহত মানুষের সংখ্যা সংখ্যাজনক হারে বেড়ে চলেছে। বাঘিনীটি, কেননা জানোয়ারটি তাই বলেই প্রমাণিত, এসেছিল নেপাল থেকে। সেখানে 200 মানুষকে মারবার পর একদল সশস্ত্র নেপালি তাকে তাড়িয়ে বের করে দেয় এবং পুরো দস্তুর মানুষ খেকো রূপেই সে কুমায়ুনে পৌঁছয়। আর যে 4 বছর সে কুমায়ুনে কার্যকলাপ চালায়, তাতে ওই সংখ্যাটির সঙ্গে যুক্ত হয় 234। এই যখন অবস্থা, সে সময় নৈনিতাল পৌঁছবার কিছু পরেই বার্থুড আমার সঙ্গে দেখা করতে আসেন। বার্থুড, যিনি তৎকালে নৈনিতালে ডেপুটি কমিশনার ছিলেন এবং যিনি তার শোচনীয় মৃত্যুর পর হলদওয়ানির এক অখ্যাত কবরে শায়িত। তিনি ছিলেন এমন একজন মানুষ যে যারা তাকে জানত তারাই তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত। সুতরাং এতে বিস্ময়ের কিছু নেই যে যখন তিনি তার জেলার লোকদের ওপর মানুষ খেকোটার উৎপাত ও সে কারণে তার উদ্বেগের কথা বলেন, তখনই তিনি আমার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন যে পরবর্তী মানুষ হত্যার খবর পাওয়া মাত্রই আমি চম্পাবত রওনা হব। অবশ্য আমি 2টি শর্ত আরোপ করেছিলাম। প্রথমত, সরকারি পুরস্কার বাতিল করতে হবে, আর অন্যটি হল দক্ষ শিকারীদের ও আলমোড়া থেকে আসা সৈন্যদের প্রত্যাহার। আমার এহেন শর্ত আরোপের কারণসমূহ কোনো বিশদ ব্যাখ্যার অপেক্ষা রাখে না, কারণ আমি নিশ্চিত যে সব স্পোর্টসম্যানই পুরস্কার লোভী শিকারীদের সঙ্গে একই শ্রেণীভুক্ত হতে আমারই মতো ঘৃণাবোধ করবেন, আর হঠাৎ গুলি খাবার ঝুঁকি এড়াতে আমার মতোই উদ্বিগ্ন থাকবেন। উক্ত শর্তগুলি মেনে নেওয়া হয়, আর 1 সপ্তাহ পরে এক ভোরবেলায় বার্থুড এসে আমাকে জানান যে রাত্রে রানাররা খবর এনেছে দাবিধুরা ও ধুনাঘাটের মধ্যে পালি গ্রামে মানুষ খেকোর দ্বারা এক মহিলা নিহত হয়েছেন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই যাত্রা করতে হবে। আগের দিন এরকম অনুমান করেই আমি তাঁবুর জিনিসপত্র বয়ে নিয়ে যাবার জন্যে 6 জন লোক নিযুক্ত করেছিলাম এবং প্রাতরাশের পর বেরিয়ে আমরা ধারি পর্যন্ত 17 মাইল হাঁটি। মোর নৌলায় পরদিন সকালে প্রাতরাশ সারা হলো। রাতটা আমরা কাটালাম দাবিধুরায়, আর পরদিন সন্ধেবেলায় মহিলাটি নিহত হবার 5 দিন পর পালিতে পৌঁছলাম। গ্রামের মানুষেরা, সংখ্যায় প্রায় 50 জন পুরুষ, মহিলা ও শিশু, ভয়ঙ্কর আতঙ্কিত অবস্থায় ছিল এবং আমি যখন পৌঁছলাম, যদিও সূর্য তখনও আকাশে,
দেখলাম সমস্ত অধিবাসীরা ঘরের মধ্যে বন্ধ দরজার পেছনে। আর যতক্ষণে আমার লোকেরা উঠোনে আগুন জ্বেলেছে এবং আমি এক পেয়ালা চা নিয়ে বসেছি, ততক্ষণে এখানে ওখানে সাবধানতায় একটা একটা দরজা খুলেছে আর ভয়ার্ত জীবেরা জড়ো হয়েছে। শুনলাম 5 দিন যাবৎ কেউই ঘরের চৌখাটের ওপারে যায়নি। উঠোনের অস্বাস্থ্যকর অবস্থায় এই বিবৃতির সত্যতা প্রমাণ করে। খাবার দাবারেও টান পড়েছে এবং যদি বাঘটাকে মারা বা বিতাড়িত করা সম্ভব না হয় তবে লোকেদের উপোস করতে হবে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে বাঘটা তখনও কাছেই আছে। 3 রাত্রি ধরে বাড়িগুলো থেকে 100 গজ দূরে রাস্তার উপরে তাকে ডাকতে শোনা গেছে। আর সেদিনই গ্রামের নিম্ন প্রান্তে চষা জমির ওপর তাকে দেখা গেছে। গ্রামের মোড়ল অত্যন্ত আগ্রহে আমার জন্য একটা ঘর ছেড়ে দিল, কিন্তু যেহেতু আমাদের 8 জনকে ওই ঘরে থাকতে হতো আর তার একটিমাত্র দরজা খুললে ওই অস্বাস্থ্যকর উঠোন, সে কারণেই আমি খোলা জায়গাতেই রাত্রি যাপন করা স্থির করলাম। রাতের খাবারের নামে কোনো মতে তৈরি করা কিছু খাবার খেয়ে আমার লোকগুলোকে নিরাপদে ঘরে বন্ধ দেখে আমি রাস্তার ধারে একটা গাছে পিঠ দিয়ে জায়গা করে নিলাম। গ্রামবাসীরা বলেছিল যে বাঘটার এই রাস্তা ধরে যাতায়াত করার অভ্যাস আছে এবং যেহেতু আকাশে ছিল পূর্ণ চাঁদ, ভাবলাম আমার একটা গুলি করার সুযোগ মিললেও মিলতে পারে, অবশ্য যদি আমি তাকে প্রথমে দেখি। শিকারের খোঁজে জঙ্গলে আমি অনেক রাত কাটিয়েছি, কিন্তু মানুষ খেকোর খোঁজে রাত কাটানো আমার এই প্রথম। আমার ঠিক সামনেই পুরো রাস্তাটা চাঁদের আলোয় ঝকঝক করছে, কিন্তু ডাইনে বায়ে ঝুঁকে পড়া গাছগুলো ফেলেছে ঘন ছায়া। যখন রাত্রের বাতাসে গাছের ডালপালা আন্দোলিত আর ছায়ারা সঞ্চারমান, তখন 1 ডজন বাঘকে আমি আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। আর ঝোঁকের মাথায় মানুষ খেকোর করুণার উপর নিজেকে ছেড়ে দেবার জন্যে তিক্ত অনুশোচনা অনুভব করলাম। গ্রামে ফিরে যাওয়া আর নিজে থেকে নিজের ওপর যে দায়িত্ব নিয়েছি তা বহনে আমার যে খুব ভয় আছে তা প্রকাশে আমার সাহসের অভাব ছিল, এবং যেমন ভয়ে তেমনি ঠান্ডায় দাঁত কপাটি অবস্থায় সুদীর্ঘ রাতটা বসে কাটালাম। আমি যে তুষারাবৃত গিরিশ্রেণীর মুখোমুখি ছিলাম সেটা যখন ধূসর উষার রঙে আলোকিত হলো আমার উঁচু টান করা হাঁটু দুটোর ওপর, তখন মাথাটা রেখে চোখ বুঝলাম। আর 1 ঘন্টা পরে আমার লোকেরা যখন আমাকে খুঁজে পায় তখন আমি ঘুমে অচেতন। আর বাঘের আমি না সাড়া পেয়েছি না দেখেছি কিছু। গ্রামে ফিরে গিয়ে যেখানে গ্রামের মানুষ মাঝে মাঝে নিহত হয়েছে সেই জায়গায় আমাকে নিয়ে যাবার জন্যে লোক পাবার চেষ্টা করলাম, কিন্তু এই কাজ করতে তারা অনিচ্ছুক। রাতটাতে আমি বেঁচে গেছি দেখে তারা খুবই অবাক হয়েছে দেখলাম। যেদিকে লোক মারা পড়েছে উঠোন থেকেই তারা সেদিকটা আমাকে দেখিয়ে দিল। শেষ হত্যা যেটি আমাকে ঘটনাস্থলে এনেছে গ্রামের পশ্চিমে পাহাড়ের উঁচুনো ঢালের মোড় ঘুরে ঘটেছে। হতভাগ্য মেয়েটি যখন নিহত হয় তখন সংখ্যায় প্রায় 20 জন রমণী ও বালিকা, যারা গৃহপালিত পশুর জন্যে ওর পাতা সংগ্রহ করতে বেরিয়েছিল, তারা আমাকে ঘটনাটির বিশদ বিবরণ দিতে ব্যগ্র হলো। জানা গেল মধ্যাহ্নের 2 ঘন্টা আগে দলটি বেরিয়ে পড়ে এবং 1/2 মাইল যাবার পর পাতা কাটার জন্যে গাছে চড়ে। নিহত রমণী এবং আরও 2 জন মেয়ে গিরিখাতের কিনারে অবস্থিত একটি গাছ বেছে নেয়। পরে দেখেছিলাম খাটটি আন্দাজ 4 ফুট গভীর এবং 10 থেকে 12 ফুট চওড়া। যত পাতা তার দরকার ছিল কেটে নিয়ে মেয়েটি গাছ থেকে নেমে আসছিল। তখন বাঘটি কাছে আসে অলক্ষ্যে, পেছনের পায়ে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ায় এবং মেয়েটির পা কামড়ে ধরে। যে ডাল ধরে সে নিচে নামছিল তা থেকে মেয়েটির মুঠি খুলে আসে। তাকে গিরিখাতের ভেতরে টেনে নিয়ে বাঘ তার পা ছেড়ে দেয় এবং যখন সে উঠে পড়ার জন্যে ধস্তাধস্তি করেছে বাঘ তার গলা কামড়ে ধরে। মেয়েটিকে মারবার পর গিরিখাতের কিনার দিয়ে সে লাফিয়ে ওঠে এবং তাকে নিয়ে কোনো নিবিড় জমিন ঝোপে উধাও হয়। এই সমস্তই ঘটে গাছের ওপরে থাকা 2টি মহিলা থেকে কয়েক ফুট দূরে,
আর তা প্রত্যক্ষ করে পুরো দলটা। বাঘ তার শিকার নিয়ে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতেই ভীতচকিত মহিলা ও মেয়েরা দৌড়ে গ্রামে ফেরে। পুরুষেরা দুপুরে খাবার জন্যে তখন সবে এসেছে, আর সকলে একত্র হতে নাকারা, রান্নার ধাতব বাসনপত্র, কার্যত যা কিছু দিয়ে আওয়াজ সৃষ্টি সম্ভব নিয়ে সবাই উদ্ধারকারী দল গড়ল। পুরুষরা রইল সামনে, মেয়েরা রইল পেছনে। যে খাটটায় মহিলাটি মরেছিল সেখানে পৌঁছে জল্পনা কল্পনা আরম্ভ করল, এখন কি করা যায়। কিন্তু 30 গজ দূরত্বের ঝোপ থেকে প্রচণ্ড গর্জনে বাঘটা জল্পনা কল্পনায় ব্যাঘাত ঘটায়। দলটা একসঙ্গেই ফিরে দাঁড়ালো আর এলোপাথারি ছুটল গ্রামের দিকে। তারপর উত্তেজনা প্রশমিত হতেই পরস্পরকে দোষারোপ করতে থাকে যে কে আগে ছুটেছে এবং দলকে ছত্রভঙ্গ করে ফেলার কারণ হয়েছে। স্বর উচ্চগ্রামে উঠতেই থাকলো, যতক্ষণ না বলা হয় যে যদি কেউই ভীত হয়ে না থাকে আর সকলেই যদি নিজেকে সাহসী বলে দাবি করে, তাহলে কেন ফিরে যাওয়া হচ্ছে না এবং আরও সময় নষ্ট না করে মহিলাকে উদ্ধার করা হচ্ছে না। প্রস্তাবটি গৃহীত হয় আর 3 বার দলটি খাত পর্যন্ত যায়। তৃতীয়বার বন্দুক হাতে সশস্ত্র লোকটি গুলি ছোড়ে আর গর্জনরত বাঘটাকে ঝোপ থেকে বার করে আনে। অতঃপর উদ্ধার চেষ্টা অত্যন্ত বিজ্ঞতার সঙ্গেই পরিত্যক্ত হলো। সে কেন ঝোপের দিকে গুলি না চালিয়ে ফাঁকা আওয়াজ করল, এই কথা বন্দুকধারী লোকটাকে জিজ্ঞাসা করায় সে বলল যে বাঘটা ক্ষেপেই ছিল, আর যদি কোনো ক্রমে সে তাকে আঘাত করত তবে অবশ্যই বাঘটা তাকে মেরে ফেলত। সেদিন সকালে 3 ঘন্টা ধরে বাঘের সন্ধানে পদচিহ্ন লক্ষ্য করে গ্রাম পরিক্রমা করলাম আশায় আর আতঙ্কে। অন্ধকার ঘন জঙ্গলাবৃত গিরিখাতের এক জায়গায় যখন আমি একটা ঝোপের পাশ কাটিয়ে যাচ্ছিলাম, তখনই এক ঝাঁক কালিজ পাখি ডানা ঝাপটিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে এলো, আর আমার মনে হলো আমার হৃদস্পন্দন চিরদিনের মতো থেমে গেছে। আমার খাওয়ার জন্যে আখরোট গাছের নিচে আমার লোকেরা একটু জায়গা পরিষ্কার করে রেখেছিল। প্রাতরাশের পর গ্রামের মোড়ল যখন গম কাটা হবে তখন আমাকে পাহারায় মোতায়েন থাকতে অনুরোধ করল। সে বলল যে যদি আমার উপস্থিতিতে ফসল কাটা না হয় তবে আর হয়তো হবেই না, কারণ লোকেরা ঘর থেকে বেরুতে অত্যন্ত ভয় পাচ্ছে। 8 ঘন্টা পরে গ্রামের সমস্ত মানুষ কাজে লেগে গেল। সহায়ক ছিল আমার লোকেরা, আর তখন গুলিভরা রাইফেল নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম পাহারায়। সন্ধ্যের মধ্যেই 5টি বড় মাঠের শস্য কাটা হয়ে গেল। বাকি রইল গৃহগুলির নিকটবর্তী 2টো ছোট জমি। সে সম্পর্কে মোড়ল বলল যে পরদিন ওগুলোর ব্যবস্থা করতে তার অসুবিধা হবে না। গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছিল, আর সম্পূর্ণ আমার একার ব্যবহারের জন্যে অন্য একটি ঘর দেওয়া হয়েছিল। সে রাত্রে যাতে করে হাওয়া ঢুকতে পারে আর মানুষকে ঠেকানো যায়, সেজন্য দরজার মুখটা কাটা ঝোপ দিয়ে ভালোভাবে ঠেসে আমি গত রাত্রের না হওয়া ঘুমটা পুড়িয়ে নিতে ঘুমিয়ে পড়লাম। আমার উপস্থিতিতে লোকের মনে নতুনতর আশা সঞ্চারিত হতে শুরু করে ও তারা অনেক বেশি অবাধে চলাফেরা করছিল। কিন্তু যে জঙ্গলটার ওপর আমি কিছু গুরুত্ব আরোপ করেছিলাম সেটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসার জন্যে পুনর্বার অনুরোধ করবার মতো তাদের যথেষ্ট বিশ্বাস তখনও আমি অর্জন করতে পারিনি। এই লোকেরা চারপাশের মাইলের পর মাইল জমির প্রত্যেক ফুটকে চেনে, আর যদি ইচ্ছে করে তবে দেখাতে পারে কোথায় আমার বাঘটির দেখা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা, অথবা অন্তত কোথায় আমি দেখতে পারি তার থাবার ছাপ। মানুষ খেকোটা যে বাঘ এটা স্বীকৃত তথ্য, কিন্তু এটা জানা ছিল না যে জানোয়ারটা তরুণ না বয়স্ক, পুরুষ না মেয়ে। আর এই তথ্য যা আমাকে তার সঙ্গে মোকাবিলায় সাহায্য করবে বলে আমার ধারণা, কেবলমাত্র তার থাবার ছাপ পরীক্ষা করে আমি নিশ্চিত বলতে পারতাম। সেদিন খুব সকালে চা পান সেরে আমি জানালাম যে আমার লোকেদের জন্যে মাংসের দরকার, আর গ্রামবাসীদের বললাম যে তারা যদি আমায় দেখিয়ে দেয় যে কোথায় আমি ঘুরাল মারতে পারি। পূব থেকে পশ্চিমে লম্বালম্বি শৈলশিরার চূড়ায় গ্রামটি অবস্থিত, আর ঠিক রাস্তাটার নিচেই যেখানে আমি রাত কাটিয়েছিলাম পাহাড়টা সোজা উত্তরে নেমে গিয়েছে ঘাসে ঢাকা ঢালুতে। আমাকে বলা হয়েছিল যে
এই ঢালুগুলিতে অনেক ঘোড়াল মেলে, অর্থাৎ পাহাড়ি ছাগল। আর কিছু লোক স্বেচ্ছায় আমাকে ঘুরিয়ে দেখাতে রাজি হলো। এই সম্মতিতে আমার আনন্দ যাতে প্রকাশ না পায় সেই বিষয়ে সতর্ক ছিলাম। 3 জন লোক বেছে নিয়ে আমি যাত্রা করলাম, আর মোড়লকে বলে গেলাম যে সে যেমনটি বলেছে তত ঘোড়াল যদি পাই তাহলে আমার লোকদের জন্যে একটার সঙ্গে গ্রামের লোকদের জন্য 2টো মারব। রাস্তা পেরিয়ে ডাইনে বায়ে সুতীক্ষ্ণ নজর রেখে একটা খাড়া শৈলশিরা বেয়ে নিচে নেমে গেলাম, কিন্তু কিছুই নজরে এলো না। পাহাড়ের 8 মাইল নিচে খাদগুলো এক জায়গায় এসে মিলেছে এবং এই সংযোগস্থলের ডান দিকে শিলাময় ঘাসে ঢাকা ঢালুর চমৎকার দৃশ্য। নিঃসঙ্গ একটি পাইন গাছ বেড়ে উঠেছে ওখানে, তাতেই পিঠ রেখে বসে কয়েক মিনিট ধরে ঢালুটাকে তন্ন করে দেখছিলাম। তখনই পাহাড়ের অনেক উঁচুতে একটা নড়াচড়ার শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করে। পুনর্বার ওই নড়াচড়ার শব্দে দেখলাম একটা ঘোড়াল কান নাড়ছে। জানোয়ারটা দাঁড়িয়ে আছে ঘাসের মধ্যে, আর কেবলমাত্র তার মাথাটাই দেখা যাচ্ছে। লোকেরা ওই নড়াচড়া দেখেনি, আর এখন যেহেতু মাথাটা স্থির আর পারিপার্শ্বিকের সঙ্গে মিশে আছে, সে কারণেই আর তাকে চিহ্নিত করা সম্ভব নয়। জানোয়ারটার অবস্থান সম্পর্কে একটা সাধারণ ধারণা দিয়ে আমি লোকদের বসিয়ে রাখলাম আমার গুলি চালানো দেখার জন্যে। আমি ছিলাম একটা পুরনো মার্টিনি হেনরি রাইফেলের সশস্ত্র। এটা এমন একটা অস্ত্র, তার যে কোনো দূরত্বে অব্যর্থ লক্ষ্যভেদের কাছে এর সাংঘাতিক ধাক্কাও তুচ্ছ মনে হয়। দূরত্বটা ছিল 200 গজের কাছাকাছি। শুয়ে পড়ে রাইফেলটাকে সুবিধামতো পাইনের শিকড়ে রেখে আমি সতর্ক নিশানায় গুলি ছুড়লাম। কার্তুজ থেকে কালো পাউডার বেরিয়ে আসা ধোঁয়ায় আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, আর লোকেরা বলল কিছুই ঘটেনি। আমি সম্ভবত পাথরে অথবা মরা পাতার স্তূপে গুলি চালিয়েছি। যেখানে ছিলাম ঠিক সেইখানে বসে থেকে আমি আবার রাইফেলে গুলি ভরলাম, আর তখনই দেখলাম যে যেখানে আমি গুলি ছুঁড়েছিলাম তার সামান্য নিচে ঘাস নড়ছে, আর তারপরেই ঘোড়ালের পেছনের অংশটা বেরিয়ে এলো। যখন আস্ত জানোয়ারটা ঘাস থেকে বেরিয়ে এলো, সে গড়াতে আরম্ভ করলো, আর ঢালু পাহাড় বেয়ে নামার ফলে তার গতিবেগ বৃদ্ধি পেল। নিচুর দিকে অর্ধেক পথ নেমে সে অদৃশ্য হলো ঘন ঘাসের জঙ্গলে, সেখানে শুয়ে থাকা 2টো ঘোড়ালের অশান্তি ঘটিয়ে। হাঁচির মতো সতর্কতাসূচক ডাক ছেড়ে 2টো জানোয়ার ঘাসের মধ্যে থেকে তীব্রবেগে বেরিয়ে এসে পাহাড়ের ওপর দিকে লাফিয়ে উঠতে থাকলো। এখন দূরত্ব অনেক কম। নিশানা ঘোড়াটা নিয়ন্ত্রণ করে 2টোর মধ্যে বড়টার গতিবেগ শ্লথ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর ওটার পিঠের মধ্যে গুলি চালালাম, আর যেই মাত্র অন্যটি ঘুরে দাঁড়ালো ও পাহাড়ের ওপর দিকে কোনাকুনি ছুটতে থাকলো, আমি এটার কাঁধের মধ্যে গুলি করলাম। আপাত দৃষ্টিতে অসম্ভবকে সম্ভব করার সৌভাগ্য কখনো কখনো একজনের হয়। অসুবিধাজনক অবস্থায় শুয়ে 200 গজ দূরে ঘোড়ালের গলায় একটা সাদা দাগ লক্ষ্য করে 60 ডিগ্রি কোণে গুলি চালাবার পর মনে হয়নি যে গুলি লাগবার লাখে একটাও সম্ভাবনা আছে, এবং তা সত্ত্বেও কালো বারুদ চালিত ভারী শীষের বুলেট এক চুলো নড়ে যায়নি, আর সঠিক নিশানা বিধে তৎক্ষণাৎই জানোয়ারটার মৃত্যু ঘটিয়েছে। তার ওপর খাড়াই পাহাড়ের একপাশটা ছোট ছোট খাদ ও উঁচিয়ে বেরিয়ে আসা পাথরে ভাঙা ভাঙা মতন। মরা জানোয়ারটা পিছলে গড়িয়ে পড়েছে সেই জায়গাতেই যেখানে তার 2জন সঙ্গী শুয়েছিল। ও ঘাসে ঢাকা জমিটা ছাড়ার আগেই সঙ্গী 2জন পাহাড় থেকে পিছলে গড়িয়ে পড়েছিল। যারা কখনো ইতিপূর্বে রাইফেলের কার্যকারিতা দেখেনি, আমাদের সামনে 3টে মৃত জানোয়ারের খাতে পড়া দেখে সেই সমস্ত লোকের বিস্ময় ও উল্লাস দেখা এক মহা আনন্দের জিনিস। মানুষ খেকো বিষয়ে সমস্ত চিন্তা ক্ষণকালের জন্য তিরোহিত হলো, কারণ তারা হুড়োহুড়ি করে নিচে খাতে নেমেছিল শিকার উদ্ধারে। একাধিক দিক দিয়েই সেদিনের অভিযান এক বিরাট সার্থকতা, কারণ সকলের জন্যে মাংসের রেশন যোগান দেবার সঙ্গেই এটা আমাকে সমস্ত গ্রামের আস্থা এনে দিল। সকলেই জানেন যে শিকারের গল্প বারবার বললেও একঘেয়ে হয় না, এবং যখন ঘোড়ারের ছাল ছাড়িয়ে ভাগ করা হচ্ছিল তখন আমার শিকার সঙ্গী
তিনজন কল্পনার রাশ ছেড়ে দিল। যে খোলা জায়গায় বসে আমি প্রাতরাশ সারছিলাম, সেখান থেকেই আমি সমবেত জনসমষ্টির উল্লাস শুনতে পাচ্ছিলাম। তখনই তাদের বলা হচ্ছিল যে 1 মাইলেরও বেশি দূর থেকে ঘুড়াল মারা হয়েছে, আর যে ম্যাজিক বুলেট ব্যবহৃত হয়েছে তা কেবলমাত্র ওই রকমভাবে জানোয়ারদেরই মারেনি, সেই সঙ্গে ওগুলোকে সাহেবের পায়ের কাছে এনে জড়োও করেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর মোড়ল জানতে চাইল যে কোথায় আমি যেতে চাই আর কতজন লোক আমি আমার সঙ্গে নিতে ইচ্ছুক। চারপাশে ঘিরে দাঁড়ানো উৎসুক মানুষগুলোর মধ্যে থেকে আমি বেছে নিলাম আমারই 2 জন প্রাক্তন সঙ্গীকে, আর গাইড হিসাবে তাদের সঙ্গে শেষ মানুষ শিকারের জায়গাটা দেখতে চললাম। আমাদের পাহাড়ের অধিবাসীরা হিন্দু ও তাদের শবদেহ দাহ করে। যখন তাদের কেউ মানুষ খেকোর হাতে নিহত হয়, তখন আত্মীয়দের ওপর দায়িত্ব বর্তায় যে তার শরীরের কোনো অংশ, এমনকি কয়েক টুকরো হাড় থাকলেও তা উদ্ধার করে এনে দাহ করা। এই মহিলার ক্ষেত্রে দাহকার্য তখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, এবং আমাদের বেরোবার মুখে আত্মীয়রা অনুরোধ জানান যে শরীরের কোনো অংশ পেলে আমরা যেন ফিরিয়ে আনি। খুব ছেলেবেলা থেকে জঙ্গলের চিহ্ন পড়া ও ব্যাখ্যা করা ছিল আমার নেশা। বর্তমান ক্ষেত্রে আমি, যারা মহিলাটি নিহত হবার সময় উপস্থিত ছিল, সেই প্রত্যক্ষদর্শীদের বিবরণ পেয়েছিলাম, কিন্তু প্রত্যক্ষদর্শীরা সর্বদা বিশ্বাসযোগ্য নয়। অন্যপক্ষে জঙ্গলের চিহ্নাদি হল যা কিছু ঘটেছে তার সত্য বিবরণী। জায়গাটায় পৌঁছে এক নজরে মাটি আমাকে দেখিয়ে দিল যে বাঘটা কেবলমাত্র একটা পথেই গাছের কাছে আসতে পারে, আর তা হলো খাদ ধরে উজিয়ে আসা। গাছের 100 গজ নিচে খাতে নেমে পরীক্ষা করে 2টো বড় শিলাখণ্ডের মাঝখানে ওপর থেকে পড়া মিহিন মাটিতে বাঘের থাবার ছাপ পেলাম। এই থাবার ছাপই বুঝিয়ে দিল যে জানোয়ারটা হলো এমন একটি বাঘিনী যে যৌবন সামান্য দিন পার করেছে। খাতের সামান্য ওপরে গাছটা থেকে গজ 10 দূরে শিলাখণ্ডের পেছনেই শুয়েছিল বাঘটা, সম্ভবত মহিলাটির গাছ থেকে নামার অপেক্ষায়। ওর উদ্দিষ্ট শিকারের যতগুলো পাতার প্রয়োজন ছিল, প্রথমত তা কাটা শেষ করে প্রায় 2 ইঞ্চি মোটা একটা ডাল ধরে সে যখন নিজের দেহটি নামাচ্ছিল, তখনই বাঘটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে, আর তারপর পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মহিলাটির পা কামড়ে ধরে তাকে টেনে নিচের খাতে নিয়ে যায়। ডালটা থেকেই বোঝা যায় কী পরিমাণ মরিয়াভাবে মহিলাটি ওটাকে আঁকড়ে ধরেছিল। যেখানে ডালটা শেষ পর্যন্ত তার পাতাগুলো তার হাত ফসকে বেরিয়ে যায়, সেখানে ওকের রুক্ষ বাকলের গায়ে আটকে আছে তার হাতের তালু ও আঙুল থেকে ছিঁড়ে বেরিয়ে আসা ফালা ফালা চামড়া। বাঘিনীটা যেখানে মহিলাটিকে হত্যা করেছে সেখানে রয়েছে ধস্তাধস্তির চিহ্ন, আর অনেকখানি জায়গা জুড়ে শুকনো রক্ত। এখান থেকে রক্তের ধারা খাত পার হয়ে বিপরীত দিকের পার বেয়ে উঠে গেছে। সেই রক্ত এখন শুকনো, তবু স্পষ্ট দেখা যাচ্ছে। খাত পেরিয়ে রক্তের ধারা অনুসরণ করে আমরা পেয়ে গেলাম ঝোপের মধ্যে সেই জায়গাটা যেখানে বাঘিনী তার মরিটাকে খেয়েছে। এইটাই সাধারণের বিশ্বাস যে মানুষ খেকোরা নিহত মানুষের মাথা, হাত এবং পা খায় না। এটা অসত্য। মানুষ খেকোরা ব্যাঘাত না ঘটলে রক্তমাখা কাপড় চোপড় সমেত সবই খায়, যেমনটি আমি এক সময়ে একটি ক্ষেত্রে দেখেছিলাম। যাই হোক, সেটি অন্য ঘটনা এবং অন্য কোনো সময়ে বলা যাবে। এক্ষেত্রে আমরা পেলাম মহিলাটির কাপড় জামা আর কয়েক টুকরো হাড়। সেগুলো পরিষ্কার কাপড়ে জড়িয়ে আমরা নিয়ে এলাম ওই উদ্দেশ্যে। অত্যন্ত স্বল্প হলেও যা অবশিষ্ট ছিল দাহ করার পক্ষে তাই যথেষ্ট। তা ওই উঁচু জাতের মহিলার চিতাভস্য মা গঙ্গার বুকে পৌঁছানো নিশ্চিত করবে। চা পানের পর আমি অন্য একটা বিয়োগান্ত দৃশ্যের স্থান পরিদর্শন করলাম। সাধারণের চলাচলের রাস্তা দ্বারা মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন কয়েক একর ছোট জমিন। এই জমিনের মালিক রাস্তার ঠিক উপরে পাহাড়ের গায়ে নিজেই একটা কুঁড়েঘর তৈরি করেছিল। তার স্ত্রী 2 ছেলে মেয়ের মা। ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে 4 ও 6। 2 বোনের মধ্যে তার স্ত্রী ছিল ছোট। এই 2 বোন একদিন কুঁড়ের ওপরে পাহাড়ে ঘাস কাটতে বেরিয়েছিল। তখন অকস্মাৎ বাঘিনী বেরিয়ে এসে
বড় বোনকে তুলে নিয়ে যায়। তার দিদিকে ছেড়ে দিয়ে পরিবর্তে তাকে নিয়ে যাক বলে কাস্তে ঘুরিয়ে চিৎকার করতে করতে ছোট বোনটি বাঘিনীর পেছনে প্রায় 100 গজ দূর পর্যন্ত ছুটতে থাকে। মূল গ্রামের লোকেরা এই অবিশ্বাস্য বীরত্বব্যঞ্জক কাজটি স্বচক্ষে দেখে। মৃতা মহিলাকে 100 গজটাক বয়ে নিয়ে গিয়ে নামিয়ে রেখে যে মেয়েটি তার পিছু নিয়েছিল, বাঘিনী তার দিকে মুখ ফেরায়। ভয়ঙ্কর গর্জন করে সে মহিলাটির দিকে লাফ দেয়, আর মেয়েটি ঘুরে পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা পেরিয়ে ছুটতে ছুটতে গ্রামে ঢোকে। ধরা যায় তার অজান্তে গ্রামের লোকেরা যা প্রত্যক্ষ করেছে তাদের তা বলাই ছিল তার ইচ্ছে। সে সময়ে মহিলাটির অসংলগ্ন আওয়াজের কারণ তার দম ফুরিয়ে যাওয়া, ভয় এবং উত্তেজনা। আর যতক্ষণ না উদ্ধারকারী দল তড়িঘড়ি তৈরি হয়ে বেরিয়ে যায় ও ব্যর্থ হয়ে ফেরে, ততক্ষণ জানাই যায়নি যে মহিলা তার কথা বলার ক্ষমতা হারিয়েছে। গ্রামটিতে আমাকে এই গল্পই বলা হয়েছিল, আর আমি যখন পদ বেয়ে উঠে 2 ঘরের কুড়েটায় পৌঁছলাম, তখন মহিলাটি সেখানে কাপড় কাচ্ছিল। বিগত 12 মাস ধরে সে তখন বোবা। তার চোখের উদ্বেগজনক চাহনি ছাড়া বোবা মহিলাকে স্বাভাবিকই মনে হলো, এবং যখন আমি তার সঙ্গে কথা বলার জন্য দাঁড়ালাম আর তাকে বললাম যে বাঘটা তার বোনকে হত্যা করেছে তাকে মারতে চেষ্টা করতেই আমি এসেছি, তখনই সে 2 হাত জোর করল আর নিচু হয়ে আমার পা ছুঁল। ফলে নিজেকে মনে হলো এক হতভাগ্য প্রতারক। সত্য যে আমি এসেছিলাম মানুষ খেকোটাকে মারবার প্রতিজ্ঞা নিয়েই, কিন্তু যে জানোয়ারটার খ্যাতি আছে যে সে একই জনবসতিতে 2 বার হত্যা করে না, মরির কাছে আরেকবার ফেরে না, এবং যার বিচরণ ক্ষেত্রের বিস্তৃতি বহু শত বর্গমাইল, সেক্ষেত্রে আমার উদ্দেশ্য সাধনের সম্ভাবনা প্রায় সেই 2টো খড়ের গাদা থেকে সূচ খুঁজে বার করা। প্রচুর পরিকল্পনা করলাম নৈনিতালে ফিরতি পথে। এর একটা পথে ইতিমধ্যেই চেষ্টা করেছি। বুনো ঘোড়াও আরেকবার আমাকে ও পথে ঠেলতে পারবে না। আর এখন যখন আমি ঘটনাস্থলে, অন্যগুলিও সমানই অচিত্তাকর্ষক। তার উপরে সেখানে এখন কেউই ছিল না যার কাছে আমি পরামর্শ চাইতে পারি, কারণ জানিত কালে কুমায়ুনে এটাই প্রথম মানুষ খেকো, এবং তৎসত্ত্বেও কিছু একটা করা দরকার। সেই জন্যেই পরের 3 দিন গ্রামের লোকেরা যে সমস্ত জায়গায় বাঘিনীর দেখা পাবার সম্ভাবনার কথা বলেছে, জঙ্গলের মধ্যে মাইলের পর মাইল ধরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে সমস্ত জায়গা ঘুরলাম। এখানে কয়েক মিনিটের জন্যে গল্পটা থামিয়ে এই পাহাড়ি অঞ্চল জুড়ে আমার সম্পর্কে যে গুজব চলেছে তার প্রতিবাদ জানাতে চাই। আর তা হলো, এই ঘটনাকালে এবং পরবর্তীকালে কয়েকবার পাহাড়ি মহিলার পোশাক পরে জঙ্গলে গিয়ে মানুষ খেকোকে আমার প্রতি আকৃষ্ট করে তারপর কাস্তে অথবা কুড়োল দিয়ে তাদের মেরেছি। পোশাক বদলের ব্যাপারে এ পর্যন্ত আমি যা করেছি তা হলো শাড়ি ধার করে গায়ে জড়িয়ে ঘাস কেটেছি অথবা গাছে উঠে পাতা কেটেছি, আর কোনোবারই এই ছলনা কাজের বেলা সফল হয়নি। যদিও আমার জ্ঞানত 2 বার আমি যে গাছে ছিলাম মানুষ খেকোরা তা তাক করেছে, একবার একটা পাথরের পেছনে লুকিয়ে, আর অন্যবার একটা উপারিত গাছের পেছনে থেকে। তাদের গুলি করবার কোনো সুযোগই তারা আমাকে দেয়নি। ফেরা যাক মূল কাহিনীতে। বাঘিনীটা এই অঞ্চল পরিত্যাগ করেছে মনে হওয়ায় পালির লোকেদের ক্ষেত সত্ত্বেও স্থির করলাম পালির ঠিক পূবে 15 মাইল দূরে চম্পাবতে চলে যাব। খুব সকালে যাত্রা করে ধুনাঘাটে প্রাতরাশ সেরে সূর্যাস্তের মধ্যে চম্পাবতে পৌঁছে যাত্রা শেষ করলাম। এই এলাকার রাস্তাঘাট খুবই বিপজ্জনক মনে করা হয়, আর লোকেরা গ্রাম থেকে গ্রামান্তরে অথবা বাজারে যায় দল বেঁধে। ধুনাঘাট ত্যাগের পর আমার 8 জন লোকের দলের সঙ্গে রাস্তার কাছাকাছি গ্রাম থেকে লোকেরা এসে জুটল, আর আমরা চম্পাবতে পৌঁছেছিলাম 30 জন মিলে। আমার সঙ্গে যারা যোগ দিয়েছিল তাদের মধ্যে কয়েকজন 20 জনের একটা দলের সঙ্গে 2 মাস আগে চম্পাবতে গিয়েছিল, এবং তারা আমাকে এই করুণ কাহিনীটি বলল। চম্পাবতের এধারে কয়েক মাইল ধরে রাস্তাটা পাহাড়ের দক্ষিণ মুখ বেয়ে উপত্যকার প্রায় 50 গজ উপর দিয়ে সমান্তরালভাবে চলে গেছে। 2 মাস আগে আমরা 20 জন পুরুষের একটা দল চম্পাবতের বাজারে যাচ্ছিলাম। এই রাস্তা ধরে যাবার সময় দুপুর নাগাদ
নিচের উপত্যকা থেকে ভেসে আসা একজন মানুষের আর্ত চিৎকার শুনে ভয়ে থমকে গেলাম। চিৎকার যত কাছে আসতে থাকলো, রাস্তার ধারে সকলে একসঙ্গে জড়সড় হয়ে ভয়ে কাঁপতে থাকলাম। আর তখনই ক্রমে চোখে পড়ল বাঘ একটি বিবস্ত্রা মহিলাকে নিয়ে যাচ্ছে। বাঘের একদিকে মহিলাটির চুল মাটিতে ঘষ্টাচ্ছে, আর অন্যদিকে মাটিতে ছ্যাঁচড়াচ্ছে তার পা দুটো। বাঘটা কামড়ে আছে তার কোমরের পেছনটা, আর সে বুক চাপড়ে তাকে সাহায্য করবার জন্যে একবার ডাকছে ভগবানকে, একবার মানুষকে। 50 গজ দূরে একেবারে আমাদের চোখের সামনে বাঘ তার বোঝা নিয়ে চলে গেল। আর দূরান্তে কান্নার শব্দ মিলিয়ে যাবার পর আমরা আবার চলতে শুরু করলাম। আর তোমরা 20 জন মানুষ কিছুই করলে না? না সাহেব, কিছুই করিনি, কারণ আমরা ভয় পেয়েছিলাম। আর ভয় পেলে মানুষ কি করতে পারে? তাছাড়া যদি আমরা বাঘটাকে নাক খেপিয়ে এবং নিজেদের দুর্ভাগ্য ডেকে না এনে মহিলাকে উদ্ধার করতে পারতাম, তাতেও মহিলার কোনোই লাভ হতো না, কারণ তার শরীর তখন রক্তে মাখা এবং জখমের কারণেই তার মৃত্যু হতো। পরে জানতে পারি যে নিহতা চম্পাবতের নিকটস্থ গ্রামেরই বাসিন্দা এবং শুকনো ডাল সংগ্রহ করবার সময় বাঘ তাকে নিয়ে যায়। তার সঙ্গীরা ছুটে গ্রামে ফিরে এসে শোরগোল তোলে, আর উদ্ধারকারী দল বেরোবার মুখেই ওই 20 জন ভীত মানুষ পৌঁছয়। যেহেতু এই লোকগুলো জানতো যে বাঘ তার শিকার নিয়ে কোন দিকে গেছে, সে কারণেই তারা দলে যোগ দেয় এবং এর পরবর্তী ঘটনা এরাই ভালো বলতে পারবে। যখন আমরা মহিলাটিকে উদ্ধার করতে বেরোলাম, তখন আমাদের দলে 50 বা 60 জন শক্ত সমর্থ লোক এবং দলের কয়েকজনের হাতে বন্দুক। যেখানে মহিলা কাঠগুলো সংগ্রহ করেছিল সেগুলো সেখানেই পড়ে আছে, এবং যেখান থেকে তাকে তুলে নিয়ে যায় তা থেকে 1 ফাল্লং দূরে আমরা পেলাম তার ছেঁড়া কাপড় জামা। তারপর থেকে লোকেরা ঢাক বাজাতে আর বন্দুক ছুঁড়তে আরম্ভ করে, এবং এভাবেই আমরা 1 মাইলেরও বেশি গিয়ে উপত্যকার মুখে পৌঁছলাম। দেখা পেলাম মহিলার একটা বড় পাথরের চাতালের ওপর মরে পড়ে আছে। বালিকার চেয়ে সামান্যই বড় মনে হলো তাকে। সমস্ত রক্ত চেটে তার শরীর পরিষ্কার করা ছাড়া বাঘটা তাকে ছোঁয়ও নি, এবং দলে কোনো মহিলা না থাকায় 2-1 জন তাদের কটিবস্ত্র খুলে ঢেকে দেয়। আমরা পুরুষেরা তা দিয়ে তার শরীর জড়াবার সময় অন্যদিকে মুখ ফিরিয়েছিলাম, কারণ তাকে দেখাচ্ছিল যেন চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে, ছুলে পড়েই জেগে উঠবে লজ্জায়। শক্ত বন্ধ দরজার অন্তরালে সুদীর্ঘ রাত পাহারায় জেগে কাটাবার সময় এমন অভিজ্ঞতার কথা বারবার বলতে বলতে বছরের পর বছর মানুষখেকোর দেশের বাসিন্দা মানুষের চরিত্র এবং জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি যে বদলে যাবে তাতে আর আশ্চর্য কী। আর বাইরের যে কোনো লোকেরই মনে হবে যে সে সরাসরি একটা নগ্ন বাস্তবতা ও নগ্দাতের নীতির জগতে পা দিয়েছে, যে কারণে একদন্তী বাঘেদের অধিরাজ্যের কালে মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছিল অন্ধকার গুহার ভেতর। সেই সুদূর চম্পাবত দিনগুলিতে আমি ছিলাম তরুণ আর অনভিজ্ঞ, কিন্তু তা সত্ত্বেও ওই উপদ্রুত অঞ্চলে সামান্যকাল থাকাতেই এই বিশ্বাসে পৌঁছেছিলাম যে মানুষখেকোর ছায়ায় বসবাস ও নিজের অস্তিত্ব বজায় রাখার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। পরবর্তী 32 বছরের অভিজ্ঞতায় সে বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। চম্পাবতের যে তহসিলদারকে উদ্দেশ্য করে আমাকে পরিচয়পত্র দেওয়া হয়েছিল, তিনি যে ডাকবাংলোতে আমি উঠেছিলাম সেখানে সেই রাত্রে দেখা করতে এলেন এবং প্রস্তাব করলেন যে পরদিন আমার কয়েক মাইল দূরত্বের একটা বাংলোয় চলে যাওয়া উচিত। তার কাছাকাছি এলাকায় বহু মানুষ মারা পড়েছে। পরদিন খুব সকালেই তহসিলদারকে সঙ্গে করে বাংলোটির দিকে রওনা হলাম, এবং যখন বারান্দায় বসে প্রাতরাশ সারছিলাম তখন 2 জন লোক খবর নিয়ে এলো যে 10 মাইল দূরের একটা গ্রামে একটা গরুকে বাঘে মেরেছে। চম্পাবতে একটা জরুরি কাজে যাবার অজুহাতে তহসিলদার বিদায় নিল এবং জানালো যে সে সন্ধ্যায় বাংলোয় ফিরে রাতটা আমার সঙ্গে কাটাবে। আমার পথপ্রদর্শকেরা পথ হাঁটায় ওস্তাদ, তাই উতরাই বেয়ে 10 মাইলের সমস্ত পথ আমরা পেরোলাম সাধ্য সম্ভব স্বল্প সময়ে। গ্রামে পৌঁছতে আমাকে নিয়ে যাওয়া হলো একটা গোয়ালে। সেখানে দেখলাম চিতা একটা 1 সপ্তাহের বাছুরকে মেরে খানিকটা খেয়েছে। চিতা মারার কোনো সময় বা ইচ্ছা না থাকায় পথপ্রদর্শকদের বকশিস দিয়ে
বাংলোর দিকের ফিরতি পথে পা বাড়ালাম। এখানে ফিরে দেখলাম তহসিলদার তখনও ফেরেনি। আর যেহেতু তখনও ঘণ্টাখানেক বা তারও বেশি সময় দিনের আলো বাকি ছিল, আমি বেরিয়ে পড়লাম বাংলোর চৌকিদারের সঙ্গে একটি জায়গা দেখতে। ও বলল সেখানে একটি বাঘ নিয়মিত জল পান করে। যে ঝর্ণার উৎস বাগিচাটিতে সেচের জল যোগায়, দেখলাম সেই জায়গা। ঝর্ণাটির চারধারে নরম মাটিতে বহু দিনের পুরনো থাবার চিহ্ন ছিল। তবে যে গিরিখাতে পালিগ্রামের রমণীটি মারা পড়ে, সেখানে আমি যে থাবার ছাপ দেখি এবং সযত্নে পরীক্ষা করি, এই পদরেখাগুলি তা থেকে সম্পূর্ণ আলাদা। বাংলোতে ফিরে দেখলাম তহসিলদার ফিরে এসেছে এবং আমরা যখন বারান্দায় বসলাম, তাকে বললাম আমার সারাদিনের অভিজ্ঞতার কথা। আমাকে বাজে উদ্দেশ্যে অত দূর যেতে হয়েছিল বলে দুঃখ প্রকাশ করে ও উঠে পড়ল। বলল যেহেতু তাকে এক লম্বা পথ পাড়ি দিতে হবে, ওকে এখনই রওনা হতে হবে। এ ঘোষণায় আমার কম বিস্ময় হলো না, কেননা সেদিন দুবার ও বলেছে রাতটা আমার সঙ্গে কাটাবে। ওর রাতে থাকার প্রশ্নটি নয়, আমাকে উদ্বিগ্ন করেছিল যে ঝুঁকি ও নিচ্ছিল। যা হোক, আমার সকল যুক্তিতেই ও কালা সাজল এবং যে ধোঁয়াটে লণ্ঠন সামান্য আলোর আভা ছড়াচ্ছে মাত্র, তাই নিয়ে একটি লোকের অনুসরণে যে অঞ্চলের দিবালোকে মানুষ চলে শুধু বড় দল বেঁধে, সেখান দিয়ে 4 মাইল হাঁটার জন্য, সে যখন বারান্দা থেকে নেমে গেল অন্ধকার রাতের মধ্যে, আমি এক অতি সাহসী মানুষের উদ্দেশ্যে মাথার টুপি খুললাম। ওকে চোখের আড়ালে চলে যেতে দেখে নিয়ে আমি ঘুরলাম ও বাংলোতে ঢুকলাম। এই বাংলোটির একটি কাহিনী বলার আছে আমার, কিন্তু তা আমি এখানে বলবো না, কেননা এ বই হলো জঙ্গলের গল্পের এবং প্রকৃতির নিয়মের ওপারের গল্প সেই গল্পের সঙ্গে ভালো খাপ খায় না। আমি পরদিন সকালটি কাটালাম অতি বিস্তৃত ফল বাগিচা ও চা বাগান ঘুরে ঘুরে এবং ঝর্ণাটিতে স্নান করে। আর দুপুর নাগাদ আমাকে অত্যন্ত আশ্বাসিত করে তহসিলদার নিরাপদে ফিরে এলো চম্পাবত থেকে। তার সঙ্গে কথা বলতে বলতে নিচে পাহাড়ের লম্বা ঢালু বরাবর তাকিয়ে দেখলাম দূরান্তে চষা ক্ষেত ঘেরা গ্রাম, আর সেখান থেকে একটা লোক বেরিয়ে পাহাড় বেয়ে আমাদের দিকে উঠে আসছে। আরও কাছে আসতেই দেখলাম লোকটা কখনো হাঁটছে, কখনো দৌড়চ্ছে, এবং দেখেই বোঝা গেল যে সে কোনো জরুরি খবর বহন করে আসছে। তহসিলদারকে কয়েক মিনিটের মধ্যে আসছি বলে আমি দ্রুত পদে পাহাড়ের ঢালু বেয়ে নামতে থাকলাম এবং লোকটা আমাকে আসতে দেখে দম নেবার জন্যে বসে পড়ল। তার কথা শোনার মতো কাছে আসতেই সে চেঁচিয়ে উঠল, এখনই এসো সাহেব, মানুষকে কোটায় এইমাত্র একটা মেয়েকে মেরেছে। একটু অপেক্ষা করো, প্রত্যুত্তরে জবাব দিয়ে ফিরে ছুটলাম বাংলোর দিকে। রাইফেল আর কার্তুজ নিতে নিতে তহসিলদারকে খবর দিয়ে তাকে গ্রামের দিকে আমাকে অনুসরণ করতে বললাম। যে লোকটা আমার কাছে এসেছিল সে ছিল সেই সব ধৈর্য ছুটিয়ে দেওয়া লোকদের অন্যতম, যাদের পা চলা আর কথা বলা একসঙ্গে চলে না। কথা বলার জন্য মুখ খুললেই সে দাঁড়িয়ে পড়ে স্থির হয়ে, আর দৌড়তে শুরু করলেই মুখ বন্ধ। সুতরাং তাকে মুখ বন্ধ করে রাস্তা দেখাতে বলে নিঃশব্দে পাহাড় বেয়ে নিচের দিকে দৌড়তে থাকলাম। গ্রামটিতে পুরুষ, নারী ও শিশুদের এক উত্তেজিত জনতা আমাদের জন্য অপেক্ষা করছিল এবং সাধারণভাবে এসব ক্ষেত্রে যা ঘটে, সকলে একসঙ্গে কথা বলতে আরম্ভ করল। একজন লোক বৃথাই সে কলরব থামাবার চেষ্টা করছিল। তাকে একপাশে ডেকে নিয়ে কী ঘটেছিল বলতে বললাম। গ্রাম থেকে 1 ফার্লং মতো দূরে সামান্য ঢালুতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওক গাছগুলোকে নির্দেশ করে সে বলল, জনা 12 মিলে যখন গাছগুলোর নিচে শুকনো ডালপালা সংগ্রহ করছিল, তখনই হঠাৎ একটা বাঘের আবির্ভাব ঘটে আর বছর 16-17 একটি মেয়েকে ধরে। দলের অন্য সকলে দৌড়ে গ্রামে ফেরে, আর যেহেতু জানা ছিল যে আমি বাংলোতেই আছি, সে কারণেই একজন লোককে আমাকে খবর দেবার জন্য পাঠানো হয়। যে লোকটির সঙ্গে আমি কথা বলছিলাম তার স্ত্রী ওই দলে ছিল এবং গিরিশকন্ধের ওপর যে গাছটির নিচ থেকে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় সেটি নির্দেশ করে দেখালো বাঘটি তার শিকারকে ধরে নিয়ে যাচ্ছে কিনা, যদি তা হয়ে থাকে কোন দিকে সে গেছে তা দেখতে দলের কেউই পেছন ফিরে চায়নি। আমি না ফেরা অবধি গ্রামে থাকতে এবং কোনো গণ্ডগোল না করতে জনতাকে নির্দেশ দিয়ে
আমি গাছটির দিকে রওনা হলাম। এখানে জমিন একেবারে চারিদিকে ফাঁকা এবং মেয়েটি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার শব্দ করায় মনোযোগ আকৃষ্ট না হওয়া অবধি কেমন করে বাঘের মতো এক বড়সড় জানোয়ার একেবারে অদেখায় 12টি লোকের কাছে এগুলো, তার উপস্থিতির ঠাউর মিলল না। তার ধারণা করা কঠিন। মেয়েটি যেখানে নিহত হয় সেই জায়গাটি এক তরল রক্তের চাপে চিহ্নিত এবং তার কাছে সেই প্রগাঢ় লাল রক্তচাপের তীব্র বৈপরীত্যে মেয়েটি যা পড়েছিল সেই উজ্জ্বল নীল রঙের পুঁতির একটি ছিন্ন হার। এই জায়গাটি থেকে রক্তের নিশানা গিরিশকন্ধ অবধি গিয়ে ঘুরে গেছে। বাঘিনীটির থাবার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছে। তার একদিকে যেদিকে মেয়েটির মাথা ঝুলেছিল সেদিকে বড় বড় ঝলকে রক্ত, অন্যদিকে মেয়েটির পা ছাঁচড়াবার দাগ। পাহাড়ের উতরাইয়ে আধমাইল গিয়ে মেয়েটার শাড়িটা পেলাম আমি এবং শৈলপার্শ্বে তার ঘাগরা। আবার একবার বাঘিনীটি নিয়ে যাচ্ছে এক নগ্ন মেয়েকে, কিন্তু কৃতজ্ঞতার বিষয় এবার তার বোঝা মৃত। শৈলপার্শ্বের ওপর থাবার চিহ্ন চলে গেছে এক ব্ল্যাক থর্নের ঝোপ দিয়ে। তার কাটার ওপর মেয়েটির কাজল কালো লম্বা চুলের গোছা আটকে আছে। তারপর একখণ্ড বিছুটি বন। বাঘিনী গেছে তার ভেতর দিয়ে এবং এই বাধাটি ঘুরে যাবার এক পথ খুঁজছিলাম যখন পেছনে শুনলাম পায়ের শব্দ। ঘুরে দাঁড়িয়ে দেখি রাইফেল হাতে একটি লোক আমার দিকে আসছে। তাকে জিজ্ঞাসা করলাম যখন গ্রামে নির্দেশ রেখে এসেছি কেউ গ্রাম ছেড়ে বেরোবে না, সে কেন আমার পেছন পেছন এসেছে। ও বলল তহসিলদার ওকে আমার সঙ্গে আসতে নির্দেশ দিয়েছে এবং আদেশ অমান্য করতে ও ভয় পায়। যেহেতু দেখে মনে হলো আদেশ বহনে ও দৃঢ় সংকল্প এবং এই বিষয়ে তর্ক করার অর্থ হচ্ছে মূল্যবান সময় নষ্ট করা, যে ভারী বুটজোড়া পড়েছিল তা ওকে খুলতে বললাম এবং সেগুলি ও এক ঝোপের নিচে লুকোলে পরে আমার সঙ্গে লেগে থাকতে এবং পেছন পানে কড়া নজর রাখতে উপদেশ দিলাম। আমি পরেছিলাম খুব পাতলা একজোড়া মোজা, হাফ প্যান্ট এবং একজোড়া রবার সোলের জুতো এবং যেহেতু বিছুটি বন ঘুরে যাবার কোনো পথ আছে বলে মনে হলো না, তাই তার ভেতর দিয়েই বাঘিনীকে অনুসরণ করলাম প্রচুর অসুবিধা সত্ত্বেও। বিছুটি বনের ওপারে রক্ত সংকেতে তীক্ষ্ণ মন নিয়েছে বায়ে। অতি খাড়াই পাহাড় ধরে সিধে নেমে গেছে। পাহাড়টি ঢেকিসাকে নিবিড়ভাবে আচ্ছাদিত। 100 গজ নিচে রক্তের দাগ চলে গেছে এক সরু এবং খুব গভীর জলনালীতে। তা ধরে যেতে বাঘিনীটির বেশ অসুবিধা হয়েছে। যে পাথর ও মাটি খসে পড়েছে তা দেখেই বোঝা গেল। 5 বা 600 গজ এই জলনালী ধরে গেলাম আমি। যতই এগোলাম ততই বেশির চেয়ে বেশি বিচলিত হতে থাকলো আমার সঙ্গীটি। 1 ডজনবার আমার বাহু আঁকড়ে ধরল এবং শ্বাসরু কণ্ঠে ফিসফিসিয়ে বলল যে হয় এদিকে নয় ওদিকে, নয় আমাদের পেছনে বাঘিনীর আওয়াজ পাচ্ছে ও। উতরাইয়ের আধাপথ নেমে আমরা পৌঁছলাম প্রায় 30 ফুট উঁচু এক বিশাল প্রস্তরখণ্ডের কাছে এবং যেহেতু এতক্ষণে মানুষখাকো শিকার প্রসঙ্গে লোকটির সইবার ক্ষমতা মাত্রা পেরিয়ে গেছে, আমি না ফিরে আসা অবধি ওকে ওই পাথরটিতে চড়ে বসে থাকতে বললাম। মহা আনন্দে ও উঠে গেল এবং চূড়ায় পৌঁছে ও ঠিক আছে বলে ইশারা জানালো যখন জলনালীর উজানে আমি চলতে থাকলাম। জলনালীটি পাথরের গায়ে ধাক্কা খেয়ে ঘুরে গিয়ে সোজা নেমে গেছে 100 গজ। সেখানে বাঁ দিক থেকে নিচে নেমে আসা এক গভীর গিরিখাতে মিলিত হয়েছে। এই সংযোগস্থলে এক ছোট্ট জলাশয় এবং তার কাছে এগোলাম যেমন দেখলাম আমার দিকের জলে রক্তের ছোপ। বাঘিনী মেয়েটিকে সোজা এখানে নিয়ে এসেছে এবং আমি আসতে তার যাওয়ায় বাধা পড়েছে। এখানে সেখানে হাড়গোড় ছড়িয়ে পড়ে আছে আর বাঘিনীর থাবার চাপে যেসব গর্তের সৃষ্টি হয়েছিল তাতে আস্তে আস্তে লাল রঙা জল এসে জমেছে। জলের কাছে একটা জিনিস পড়ে থাকতে দেখে প্রথমে একটু অবাক হয়েছিলাম, কিন্তু কাছে এসে দেখলাম সেটি মানুষের পায়ের অংশ। জীবনে অনেক নরঘাতক শিকার করেছি, কিন্তু এরকম মর্মান্তিক দৃশ্য আর কখনো দেখিনি। নিটোল একটা পা, হাঁটুর নিচে থেকে এমনভাবে কামড়ে কেটেছে যাতে মনে হয় কেউ বুঝি কুড়ুল দিয়ে এক ঘাই কেটেছে, আর সেই কাটা থেকে তাজা রক্ত তখনও ফোঁটা ফোঁটা পড়ছে। পাটি দেখতে দেখতে বাঘিনীর কথা ভুলে মেরে দিয়েছিলাম একদম, আর হঠাৎ মনে হলো আমি এখন ভীষণ বিপদে।
তাড়াতাড়ি রাইফেলের বাট ধরে ট্রিগারগুলিতে 2 আঙুল রেখে মাথা তুললাম। আর যেমন তুলেছি দেখলাম আমার সামনেই একটা 15 ফুট উঁচু পার, আর সেখান থেকে একটু করে মাটি গড়িয়ে নেমে এসে ঝুপ করে জলাশয়ে পড়ল। এই মানুষখেকো শিকারের খেলায় আমি আনকোড়া, নইলে যেভাবে নিজেকে এক আক্রমণের জন্য মেলে ধরেছিলাম তা করতাম না। রাইফেলটি ওপর পানে তড়িঘড়ি তোলার জন্যই সম্ভবত আমার প্রাণ বাঁচল। ও ঝাঁপ দিতে যাচ্ছিল, হঠাৎ সেটা বন্ধ করতে গিয়ে অথবা চলে যাবার জন্যে ফিরতে গিয়ে পাড়ের ওপর থেকে বাঘিনী ওই মাটিটুকু খসিয়ে নিচে ফেলে। হাঁচড়ে পাছড়ে ওঠার পক্ষে পাড়টি বড়ই খাড়াই, এবং ওটিতে ওঠার একমাত্র উপায় হলো একেবারে দৌড়ে ওঠা। জলনালীটির উজানে স্বল্প দূর গিয়ে আমি দৌড়লাম ভাটি পানে, লাফ দিয়ে পেরোলাম জলাশয়টি, এবং একটি ঝোপ আঁকড়ে ধরে নিজেকে টেনে পাড়ের ওপর তোলার জন্য অন্নগুলের উজানে যতটা দূরে যাওয়া দরকার তা চলে গেলাম। নীল বাসক ফুলের এক সমাবেশ, তার নুয়ে পড়া ডাঁটিগুলো ধীরে আগেকার মতো সোজা হয়ে দাঁড়াচ্ছে। তারাই দেখিয়ে দিল কোথা দিয়ে ঠিক এখনই বাঘিনীটি পেরিয়ে গেছে, এবং আরেকটু এগিয়ে যখন আমাকে একবারটি দেখতে এসেছিল তখন কোথায় রেখে এসেছিল ওর মুড়ি তা দেখতে পেলাম এক ঝুলন্ত শৈলের নিচে। এখন মেয়েটিকে বয়ে নিয়ে যাচ্ছে ও, এবং ওর থাবার ছাপ এগিয়ে গেছে বেশ কয়েক বিঘা বিস্তৃত এক ছড়িয়ে থাকা বড় বড় পাথর ভরা জমিতে। সেখানে চলা কঠিন এবং বিপজ্জনক দুই। শিলাগুলির মধ্যবর্তী ফাটল ও অতলান্ত খাদ, ফান ও করবিন্দা লতায় ঢাকা। যদি কোনো রকমে একবার পা ফসকায় তাহলে তার পরিণামে শরীরের কোনো অঙ্গ ভেঙে যাবার ভয় বিলক্ষণ। এত অসুবিধার দরুন আমি এগোচ্ছিলাম ধীরে ধীরে, এবং খাওয়া চালিয়ে যেতে বাঘিনী এ পরিস্থিতির সুযোগ নিচ্ছিল। যেসব জায়গায় ও জিরিয়েছে সে জায়গা 1 ডজন বার দেখতে পেলাম আমি, এবং প্রতি জিরেনের পর রক্তের নিশানা স্পষ্টতর হয়ে উঠেছে। এটি ওর 436 নম্বর নরহত্যা। ওর আহারের সময় ব্যাঘাত ঘটানোতে ও বেশ অভ্যস্ত, তবে আমার মনে হয় এই প্রথম ওকে এমন নাছোড়বান্দাভাবে অনুসরণ করা হচ্ছে, এবং ও তর্জন গর্জন করে তার রাগ দেখালো। বাঘের গর্জন তার পরিপূর্ণ মহিমায় কদর করতে হলে আমি তখন যেভাবে ছিলাম তেমনি পরিস্থিতি হওয়া প্রয়োজন। চারদিকে শিলাখণ্ড, মধ্যে মধ্যে নিবিড় ঝোপ জঙ্গল, এবং অলক্ষিত অতলান্ত গহ্বর ও গুহায় নিঃশেষে পড়ে যাওয়া এড়াবার জন্য প্রত্যেকটি পদক্ষেপ পরখ করে ফেলবার অমোঘ প্রয়োজন। আপনারা যারা আরাম করে বসে এ কাহিনী পড়ছেন তারা আমার সেই সময়ের মনের অবস্থা সম্পূর্ণ তারিফ করতে পারবেন বলে আশা করতে পারি না। গর্জনের শব্দ এবং আক্রমণের সম্ভাবনা একই সঙ্গে আমাকে ভীত করল এবং আশা জোগালো। যদি আক্রমণ করবার জন্য বাঘিনীর মেজাজ যথেষ্ট চটে, তবে যে উদ্দেশ্যে এসেছি তা সিদ্ধ করবার এক সুযোগই দেবে না। শুধু বাঘিনী যত যন্ত্রণা ও বেদনা ঘটিয়েছে তার শোধ নেবার সুযোগ করে দেবে আমায়। তবে সে গর্জন ভয় দেখানো মাত্র, এবং যখনও দেখল আমাকে দূরে হটাবার বদলে ওটি আমাকে ওর পদাঙ্ক অনুসরণে তাড়াতাড়ি দৌড় করাচ্ছে, ও গর্জন বন্ধ করল। প্রায় 4 ঘন্টার ওপর আমি ওর পেছু পেছু চলেছি, যদিও বারবার ঝোপ জঙ্গলকে নড়তে দেখেছি, কিন্তু আমি ওর চামড়ার একটি লোমও দেখিনি। এবং উল্টো দিকের পর্বত পার্শ্বের উথরাইয়ে পলাতকা ছায়ার পানে এক পলক চাহনি আমাকে হুঁশিয়ারি জানিয়ে দিল, অন্ধকারের আগে যদি গ্রামে পৌঁছতে চাই তবে এখনই আমার পেছন ফিরে হাঁটবার সময় হয়েছে। অবচ্ছিন্ন পার্টির পরলোকগত মালিক এক হিন্দু, এবং সৎকারের জন্য ওর কোনো শরীরাংশ প্রয়োজন হবে। তাই যখন জলাশয়টি পেরোলাম তীরে একটি গর্ত খুললাম এবং পুঁতে দিলাম পাটি। সেখানে এটি বাঘিনীর হাত থেকে নিরাপদ থাকবে, এবং যখন চাওয়া হবে পাওয়া যাবে। পাথরের ওপর অবস্থিত আমার সঙ্গীটি আমাকে দেখে বেজায় স্বস্তি পেল। আমার দীর্ঘ অনুপস্থিতিতে এবং যে গর্জনও শুনেছে তাতে ওর দৃঢ় বিশ্বাস হয়েছে যে বাঘিনীটি আরেকটি শিকার সংগ্রহ করেছে, এবং খোলাখুলি স্বীকার করল ওর মুশকিল দাঁড়িয়েছিল কেমন করে একা গ্রামে ফিরবে তাই। আমি যখন জলনালীটির উতরাইয়ে নামছিলাম তখন মনে হলো গুলিভরা বন্দুকবাহী এক দুর্বলচিত্ত লোকের সামনে হাঁটার চেয়ে আরও কোনো বিপজ্জনক কিছু আছে বলে আমি জানি না। তাই সাবধান হওয়ার জন্য
আমি লোকটির পিছু পিছু হাঁটতে লাগলাম। খানিক বাদে হঠাৎ পা পিছলে লোকটি পড়ে যাবার পর দেখি তার বন্দুকটি আমার দিকেই মুখ করে আছে। তখন আমার মত পরিবর্তন করলাম। সেদিন থেকে ইবরসনের সঙ্গে ছাড়া নরখাদক শিকারের সময় একলা যাওয়াই আমি স্থির করেছি। কেননা সঙ্গী যদি নিরস্ত্র হয় তাকে রক্ষা করা কঠিন, এবং সে সশস্ত্র হলে পরে নিজেকে রক্ষা করা আরও কঠিন। যেখানে লোকটি তার বুটজুতো লুকিয়েছিল পাহাড়ের সেই মাথায় পৌঁছে ধূমপানের এবং আমার আগামীকালের পরিকল্পনা ভেবে ঠিক করার জন্য আমি বসলাম। নিশ্চয়ই মুড়ির যেটুকু বাকি আছে বাঘিনী সেটা রাতেই শেষ করবে এবং পরদিন শিলাগুলির মধ্যে ওত পেতে থাকবে, সে প্রায় সুনিশ্চিত। যেখানে ও আছে সেখানে ওকে খুঁজে বের করার আশা আমার সামান্যই, এবং যদি গুলি করতে না পেরে শুধু ব্যাঘাতি ঘটাই ও বোধহয় অঞ্চলটি ছেড়ে চলে যাবে এবং আমি ওর খেই হারিয়ে ফেলব। কিন্তু যদি যথেষ্ট লোক জোগাড় করতে পারি তবে জঙ্গলে বিট দেওয়াই হচ্ছে একমাত্র উপায়। পর্বতপুঞ্জের এক বিশাল অ্যাম্পি থিয়েটারের দক্ষিণ প্রান্তে বসেছিলাম আমি। কোনো রকম জনবসতি ছিল না চোখের সামনে। পশ্চিম থেকে প্রবেশকারী একটি নদী ছটফটিয়ে নেমে গেছে নিচে। অ্যাম্পি থিয়েটারের এপার ওপার জুড়ে রচনা করেছে এক গভীর উপত্যকা। পূব দিকে নীরের পাথরে বাধা পেয়েছে নদীটি এবং উত্তরে ঘুরে গিয়ে এক সংকীর্ণ গিরিসংকট পথে বেরিয়ে গেছে অ্যাম্পি থিয়েটার থেকে। আমার সামনের পাহাড়টি প্রায় 2000 ফুট উচ্চতায় উঠেছে। এখানে ওখানে এক একটি পাইন গাছ চিহ্নিত বেটে বেটে ঘাসে সেটি ঢাকা, এবং ঘুরাল ছাড়া আর কিছু বেয়ে ওঠার পক্ষে পূবের পাহাড় ভীষণ খাড়াই। নদী থেকে ওই খাড়াই পাহাড় অবধি শৈলশিরার সমস্ত দৈর্ঘ্যটি বিট করার মতো যথেষ্ট মানুষ জোগাড় করতে যদি পারি এবং ওদের সহায়তায় বাঘিনীকে যদি ঠাই নাড়া করতে পারি, তবেই সংকীর্ণ গিরি সংকটটির ভেতর দিয়ে পেছনে পালানোর পথ নেওয়া বাঘিনীর পক্ষে সবচেয়ে স্বাভাবিক হবে। মানতেই হবে এই বিট দেওয়া কাজটি বেজায় কঠিন, কেননা যার ওপর বাঘিনীকে ছেড়ে এসেছি সেই উত্তরমুখী চড়া পর্বত পার্শ্বটি নিবিড় বনে ঢাকা এবং মোটামুটি 3 পোয়া মাইল লম্বা আর 1/2 মাইল চওড়া। যাই হোক, যদি বিটকারীদের আমার নির্দেশ বহনে বাধ্য করতে পারি তবে একটি গুলি ছুটতে পারার সুযোগ মেলা সম্ভব। তহসিলদার গ্রামে আমার জন্য অপেক্ষা করছিল। পরিস্থিতিটি ওর কাছে ব্যাখ্যা করলাম। বললাম যত মানুষ পারে তার সংগ্রহে ও যেন তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে এবং যেখানে মেয়েটি নিহত হয়েছে পরদিন সকালে 10টায় সেখানে আমার সঙ্গে দেখা করে। ওর সাধ্যে যা সম্ভব তার সব কিছু করবার প্রতিশ্রুতি দিয়ে চম্পাবতের উদ্দেশ্যে রওনা হলো ও, এবং আমি পাহাড়ের চড়াই ভেঙে বাংলোতে এলাম। পরদিন উষার সূচনাতেই উঠে পড়লাম আমি, এবং ভরপেট আহারের পর আমার লোকজনকে মালপত্র বেঁধে ছেদে চম্পাবতে আমার জন্য অপেক্ষা করতে বললাম, এবং যেখানটায় বিট দেওয়া হবে বলে মনস্থ করেছি তা আরেকবারটি দেখে নিতে গেলাম। যে পরিকল্পনা করেছি তার ভুল কিছু দেখলাম না, এবং আমার সঙ্গে তহসিলদারকে যেখানে দেখা করতে বলেছি সেই জায়গায় হাজির হলাম নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগেই। মানুষ জোগাড়ে ওকে যে কষ্ট পেতে হবে তাতে সন্দেহ ছিল না কিছু, কেননা এলাকাটিতে মানুষ খাকির ভয় লোকের মনে গভীরভাবে চেপে বসেছে এবং মানুষজনকে ঘরের আশ্রয় থেকে বেরোতে বাধ্য করতে নরম জোরাজুরির চেয়ে জোরালো চাপ দরকার হবে। 10টার সময় তহসিলদার ও একটি লোক হাজির হলো। তারপর থেকে লোকরা আসতে থাকলো, 2 জন 3 জন এবং 10 জন করে। অবশেষে দুপুর নাগাদ 298 জন লোক জমায়েত হলো। তহসিলদার জানিয়ে দিয়েছিল যে সমস্ত লাইসেন্সবিহীন বন্দুক দেখলে ও চোখ বুজে থাকবে, এবং আরও বলেছিল যার দরকার ও গুলিবারুদ জোগাবে। আর সেদিন যে সব অস্ত্র হাজির করা হয় তাতে এক মিউজিয়ামের সংগ্রহ হতে পারত। লোকরা যখন জড়ো হলো এবং ওদের যা দরকার সে গুলিবারুদ পেল, আমি ওদের নিয়ে গেলাম সেই গিরি পার্শ্বে যেখানে মেয়েটির ঘাগরা পড়েছিল। উল্টো দিকের পাহাড়ের যে পাইন গাছটি বাজে পুড়ে গেছে এবং যার বাকল খসে গেছে সেটি দেখিয়ে আমি ওদের শৈলশিরা ধরে সার বেঁধে দাঁড়াতে বললাম। যখন পাইন গাছের নিচ থেকে ওরা আমাকে একটি রুমাল নাড়াতে দেখবে তখন যারা সশস্ত্র তারা তাদের বন্দুক ছুড়বে আর অন্যরা ঢাকঢোল বাজাবে, চেঁচাবে এবং পাথর গড়িয়ে ফেলবে। আমি যতক্ষণ না ফিরছি এবং নিজে তাদের ডেকে নিচ্ছি ততক্ষণ কেউ কোনো কারণেই
শৈলশিরা ছেড়ে যাবে না। যখন ভরসা পেলাম উপস্থিত সকলেই আমার নির্দেশগুলি শুনেছে এবং বুঝেছে, আমি রওনা হলাম তহসিলদারের সঙ্গে। ও বলল বিটারদের চেয়ে আমার সঙ্গে থাকলে ও অধিক নিরাপদ থাকবে, কারণ ওদের এক আধটা বন্দুক ফেটে জখম হওয়ার খুবই সম্ভাবনা ছিল। অনেকখানি জায়গা ছেড়ে ঘুরে গিয়ে আমি উপত্যকার উচ্চতর প্রান্তটি পেরোলাম। উল্টো দিকের পাহাড়ে উঠলাম এবং পথ করে নিয়ে নামলাম বাজে পোড়া পাইন গাছটির কাছে। এখান থেকে পাহাড় খাড়ায় নেমে গেছে। তহসিলদারের পায়ে ছিল পাতলা পেটেন্ট লেদারের একজোড়া জুতো। ও বলল ওর পক্ষে আর বেশি দূর এগোনো অসম্ভব। ফোসকাকে আরাম দেবার জন্য ও যখন ওর অকেজো জুতো জোড়া খুলছে, আমি আগের কথা মতো সংকেতে জানাতে ভুলে গেছি মনে করে শৈলশিরার লোকগুলি তাদের বন্দুকগুলো ছুড়ল এবং প্রচণ্ড এক হল্লা তুলে দিল। গিরি সংকটটি থেকে তখনও আমি 150 গজ দূরে। এ দূরত্বটুকু পার হতে গিয়ে আমি যে 1 ডজনবার আমার ঘাড় ভাঙিনি, আমার পাহাড়ে বড় হওয়া এবং তার কারণে ছাগলের মতো হুঁশিয়ার পা হওয়াই তার কারণ। পাহাড় বেয়ে ছুটে নামছি যখন লক্ষ্য করলাম গিরি সংকটের মুখের কাছে আছে সবুজ এক টুকরো ঘাস ঢাকা জমি। আর তখন যেহেতু এর চেয়ে আরও ভালো জায়গা খোঁজ করার কোনো সময় নেই, যে পাহাড় বেয়ে এখনই নেমে এসেছি তার দিকে পিঠ করে ঘাসের মধ্যে বসলাম আমি। ঘাস প্রায় 2 ফুট উঁচু এবং আমার শরীরের অর্ধেক ঢেকে রাখল তা, এবং আমি যদি একেবারে নিশ্চল থাকি আমাকে দেখতে না পাবার সম্ভাবনা রইল ভালো মতো। যে পাহাড়ে বিট হচ্ছে তা আমার মুখোমুখি, আর যে গিরি সংকটের উদ্দেশ্যে বাঘিনী ছুটবে বলে আশা করছি তা আমার বাঁ কাঁধের পেছনে। শৈলশিরায় তখন বিশৃঙ্খল হট্টগোল শুরু হয়ে গেছে। বন্দুকের গুলি বর্ষণ নেনাদের সঙ্গে যুক্ত হয়েছে উন্মত্ত ঢাকঢোলের আওয়াজ এবং শত শত লোকের চিৎকার। যখন এই হল্লার চূড়ান্তে আন্দাজ 300 গজ দূরে আমার সামনের ডান দিকে 2টি গিরিখাতের মধ্যবর্তী এক ঘাসের ঢাল ধরে বাঘিনীকে বড় বড় লাফে ছুটে নামতে দেখলাম। মাত্র স্বল্প দূরেই গেছে ও, তখন পাইন গাছের নিচের অবস্থিতি থেকে তহসিলদার ওর শটগানের 2টি নলেই গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে বাঘিনী সাঁ করে ঘুরে গেল, আর যে পথ দিয়ে এসেছে সেই দিকেই ফিরে গেল সিধা। এবং ঘন ঝোপে ও যখন উধাও হচ্ছে আমি রাইফেল উঁচিয়ে এক গুলি ছুড়লাম ওর উদ্দেশ্যে। শৈলশিরার ওপরের লোকগুলি 3টি গুলি শুনে সিদ্ধান্ত করল যে বাঘিনীটি নিহত হয়েছে। তা খুব অস্বাভাবিক নয়। সবগুলো বন্দুক নিঃশ্বাসে ফুটিয়ে ওরা এক চূড়ান্ত নিনাদ করল। আমি তখন নিঃশ্বাস আটকে যে আর্তনাদ শৈলশিরায় বাঘিনীর আগমন ঘোষণা করবে তা শোনার জন্যে অপেক্ষা করছি, তখন সহসা আমার সামনে বাঁ দিকে বাঘিনী আড়াল থেকে বেরুলো এবং এক লাফে নদী পেরিয়ে শীতে গিরি সংকটের উদ্দেশ্যে চলে এলো। সি লেভেলে সাইটেড .500 মডিফাইড কর্ডাইট রাইফেলটি এ পর্বতোচ্চতায় ওপর পানে গুলি পাঠালো, এবং যখন বাঘিনী নিশ্চল দাঁড়িয়ে গেল আমি ভাবলাম বুলেট ওর পিঠের ওপর দিয়ে চলে গেছে এবং পালাবার পথ বন্ধ দেখে দাঁড়িয়ে পড়েছে ও। আসল ব্যাপার কি, ঠিক মতোই মেরেছিলাম ওকে, তবে একটু পিছিয়ে। মাথা নিচু করে আমার দিকে আধা ঘুরে গেল ও এবং 30 গজেরও কম পাল্লায় ওর কাঁধের ওপর গুলি করার চমৎকার সুযোগ করে দিল। এখানে বলে রাখি, সি লেভেলে সাইটেড রাইফেলের 2টি সাইট থাকে। তা দিয়ে উদ্দিষ্ট শিকার ও শিকারীর অন্তর্বর্তী দূরত্ব পরিমাপ করতে হয়। অনেক রাইফেলের সাইট নড়িয়ে পাল্লা ঠিক করা চলে, সেগুলি অ্যাডজাস্টেবল, এবং অনেক রাইফেলের সাইট অনর বা ফিক্সড। এখানে উল্লেখিত রাইফেলটি পরোক্ত শ্রেণীর। তার সাইট সমান পাল্লা বা সি লেভেলে ফিক্সড এবং পর্বতে শিকার হচ্ছে বলে এ রাইফেলের গুলি উদ্দিষ্ট শিকারের চেয়ে একটু উঁচুতে ছুড়লে কাঙ্ক্ষিত ফল মেলার সম্ভাবনা থাকে। এই দ্বিতীয় গুলিতে ও শিউরে উঠল, কিন্তু কান চেপটে দাঁত খিচিয়ে দাঁড়িয়েই রইল। আর কাঁধে রাইফেল নিয়ে বসে আমি ভাবতে চেষ্টা করলাম ও আক্রমণ করলে কি করা সবচেয়ে ভালো হবে আমার, কেননা রাইফেল গুলি শূন্য এবং আমার আর কার্তুজ নেই। 3টি কার্তুজই এনেছিলাম সঙ্গে আমি, কেননা কখনো ভাবিনি 2টির বেশি গুলি ছোড়ার সুযোগ পাব, এবং এক জরুরি সংকটের জন্য ছিল 3য় কার্তুজটি। সৌভাগ্যক্রমে অতি গড় হিসেবেভাবে জখম জানোয়ারটি
আক্রমণের বিপক্ষে সিদ্ধান্ত করল। অতি মন্থর গতিতে ফিরল ও। ডান দিকের নদীটি পেরোলো, কয়েকটি মাটিতে পড়ে থাকা পাথর টপকে গেল এবং পৌঁছল এক সরু কার্নিশে। সেটি ওই দুরারোহ পাহাড়ের গা কোনাকুনি পেরিয়ে চলে গেছে এক বিশাল চ্যাটালো উঁচিয়ে থাকা পাথরে, যেখানে এই পাথরটি শৈলপ্রাচীরে মিলেছে। একটি ছোট ঝোপ শিকড় আঁকড়ে আছে সেখানে, আর সেটির কাছে গিয়ে বাঘিনী তার ডালপালা ছিঁড়তে থাকল। সাবধানতার প্রশ্ন বাতাসে উড়িয়ে দিয়ে চেঁচিয়ে তহসিলদারকে বললাম ওর বন্দুক আনতে। প্রত্যুত্তরে এক চিৎকৃত দীর্ঘ জবাব এলো। একটি শব্দই শুনলাম, পা। নিজের রাইফেল নামিয়ে রেখে এক ছুটে পাহাড়ে উঠলাম। তহসিলদারের হাত থেকে ছিনে নিলাম বন্দুক এবং দৌড়ে ফিরে এলাম। নদীর কাছে এগোলাম যখন, ঝোপ ছেড়ে বাঘিনীটি সেই উঁচনো পাথরের ওপর। আমি যেদিকে আছি সেই দিকে বেরিয়ে এলো। যখন ওর 20 ফুটের মধ্যে বন্দুকটি তুললাম এবং সাতঙ্কে দেখলাম যে নল দুটি এবং ব্রিজ ব্লকের মাঝখানে 1 ইঞ্চির 8/3 এক ফাঁক আছে। যখন দুটি নলে ফায়ার করা হয় তখন বন্দুক ফাটেনি, সম্ভবত এখনও ফাটবে না, কিন্তু পিছু ধাক্কা খেয়ে কানা হয়ে যাবার বিপদ আছে। যাই হোক, সে ঝুঁকি নিতেই হচ্ছে এবং যে পেল্লায় প্রতিটি সাইডের কাজ করছিল সেটি বাঘিনীর হা করা মুখের দিকে নিশান করে বসিয়ে আমি গুলি ছুড়লাম। হয়তো আমি ওপর নিচে নড়ে গিয়েছিলাম, কিংবা হয়তো বেলনাকার বুলেটটি 20 ফুট নির্ভুল পাঠাবার ক্ষমতা বন্দুকটির ছিল না। যাই হোক, গুলিটি বাঘিনীর মুখ ফসকালো এবং বিঁধল তার ডান থাবায়। সেখান থেকে পরে আমি আঙুলের নখ দিয়ে সেটি সরিয়েছিলাম। সৌভাগ্যক্রমে ও তখন শেষ অবস্থায় পৌঁছেছিল এবং পায়ের ওপর আঘাতটি ওকে সম্মুখপানে টলিয়ে ফেলে দেবার কাজ যথেষ্টই করল। পাথরটার এক ধার দিয়ে মাথাটি ঝুঁকিয়ে ও মৃত্যুতে শান্ত হলো। গিরিশঙ্কর দিয়ে পালাবার চেষ্টায় যে মুহূর্তে বাঘিনী আড়াল ছেড়ে বেরোয় তখন বিটারদের কথা ভুলে গিয়েছিলাম আমি। সহসা পাহাড়ের চড়াইয়ে স্বল্প দূর থেকে, ওই তো পাথরের ওপর পড়ে আছে ওটা, চলো টেনে নামাই, ওটাকে টুকরো টুকরো করে কাটি। এই চিৎকার শুনে ওদের অস্তিত্বের কথা আমার মনে পড়ল। নিজের কানকে বিশ্বাস করতে পারিনি যখন শুনলাম টুকরো টুকরো করে কাটি। তবে শুনেছিলাম ঠিকই, কেননা অন্যরাও এখন বাঘিনীটিকে দেখে ফেলেছে এবং পর্বতগাত্রের ওপরে চতুর্দিক থেকে ফিরে ফিরে একই চিৎকার হতে থাকল। যে কার্নিশ দিয়ে তখন আহত জানোয়ারটি পাথরে উঠেছিল তা সৌভাগ্যক্রমে বিটকারীদের উল্টো দিকে এবং তাতে পা রাখার মতো সামান্য জায়গা ছিল। যখন পাথরটিতে পৌঁছে বাঘিনীকে টপকে গেলাম, প্রাণপণ আশা করছিলাম ও মরেছে, কেননা ওকে পাথর ছুঁড়ে পরখ করবার আচরিত বিধি পালনের সময় ছিল না আমার। লোকগুলি জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং ফাঁকা জায়গাটি পেরিয়ে বন্দুক, কুড়োল, মরচে ধরা তলোয়ার, বর্ষা নাচিয়ে ছুটে আসতে থাকল। 12 থেকে 14 ফুট উঁচু পাথরটিতে পৌঁছে ওদের এগোনো বাধা পেল, কেননা নদীটি যখন বন্যাস্ফীত তখন তার আঘাতে ক্ষয়ে পাথরটির বহির্ভাগ এত মসৃণ হয়ে গিয়েছিল যে পায়ের একটি আঙুল পর্যন্ত রাখার জো তাতে ছিল না। ওদের ভয়াল শত্রুকে দেখে জনতার সে উন্মত্ত ক্রোধ সম্পূর্ণ বোধগম্য, কেননা ওদের মধ্যে একটি লোকও ছিল না যে ওর হাতে কষ্ট পায়নি। একটি লোক, তাকে দেখে মনে হচ্ছিল খ্যাপা, দলনেতার কাজ করছিল সে। একটি তলোয়ার নাচিয়ে এদিক সেদিক ছুটতে ছুটতে সে সামনে চেঁচাচ্ছিল, এই সেই শয়তান যে আমার স্ত্রী আর 2 ছেলেকে মেরেছে। জনতার বেলা যা হয়, যেমন আকস্মিক জ্বলে উঠেছিল তেমনি নিভে গেল উত্তেজনা, এবং যে লোকটি স্ত্রী ও পুত্রদের হারিয়েছে তার প্রশংসায় এ বলতেই হবে যে সেই প্রথম হাতিয়ার নামিয়ে রাখল। পাথরটির কাছে এসে ও বলল, যখন আমাদের দুশমনকে দেখলাম আমরা পাগল হয়ে গিয়েছিলাম সাহেব, কিন্তু পাগলামি কেটে গেছে এখন, আর আমাদের মাফ করে দিতে বলছি আপনাকে আর তহসিলদার সাহেবকে। অব্যবহৃত কার্তুজটি বের করে বন্দুকটি বাঘিনীর ওপর রাখলাম। তারপরে 2 হাতে ভর করে ঝুলে পড়ে অন্যদের সাহায্যে নিচে নেমে পড়লাম। কেমন করে পাথরে উঠেছিলাম তা যখন লোকগুলোকে দেখালাম তখন ওরা মরা জানোয়ারটিকে অতীব সন্তর্পণে নামিয়ে এক ফাঁকা জায়গায় বয়ে নিয়ে গিয়ে রাখল। তারপর সবাই ভিড় করে ঘিরে তাকে দেখতে লাগল। নিচে আমার দিকে চেয়ে বাঘিনী যখন পাথরটির ওপর দাঁড়িয়েছিল লক্ষ্য করেছিলাম ওর মুখে
কিছু একটা গণ্ডগোল আছে। এবং এখন ওকে পরীক্ষা করে দেখলাম ওর মুখের ডান ধারের ওপর ওর নিচের কুকুর দাঁত ভাঙা, ওপরটি আধ ভাঙা, নিচেরটি হাড় অবধি। এক বন্দুকের গুলিতে জখমের এই পরিণাম। ওর দাঁতের চিরস্থায়ী জখম। এটি স্বাভাবিক শিকার সংগ্রহে ব্যাঘাত ঘটিয়ে ওর নরখাদক হবার কারণ হয়েছিল। ওখানেই বাঘিনীটির চামড়া না ছাড়াবার জন্যে লোকগুলি অনুনয় জানালো আমাকে এবং গ্রামে গ্রামে ঘুরিয়ে দেখাবার জন্যে ওকে ওদের হাতে সন্ধে অবধি রেখে দিতে বলল স্বচক্ষে ওদের মেয়েরা ও ছোটরা যদি না দেখে তারা বিশ্বাসই করবে না এই ভয়ঙ্কর শত্রুটি মরেছে। এখন গাছ থেকে দুটি ডাল কেটে বাঘিনীর দুপাশে রাখা হলো এবং পাগড়ি, কোমরবন্ধ ও লেংটি দিয়ে ওকে ওগুলোর সঙ্গে ভালোভাবে খুব শক্ত করে বাঁধা হলো। সব হয়ে গেলে পরে ডাল দুটি তোলা হলো এবং আমরা খাড়া পাহাড়টির পায়ের কাছে গেলাম। যে নিবিড় বনাচ্ছাদিত পাহাড়ে ওরা এখনই বিট করেছে তার চড়াই ভেঙে যাওয়ার পরিবর্তে লোকগুলি এই পাহাড়টির চড়াই ভেঙেই বাঘিনীকে নিয়ে যেতে চাইল, কারণ ওদের গ্রামগুলি এই পাহাড়টির নিকটেই। পেছনের লোকটি শক্ত করে তার সামনের মানুষটির কোমরবন্ধ বা পোশাকের অন্য কিছু আঁকড়ে ধরল। এই সহজ পন্থায় দুটি মানুষ দড়ি তৈরি করা হলো। যখন স্থির হলো এই মানুষ দড়িগুলি ধকল সইবার পক্ষে যথেষ্ট লম্বা এবং পোক্ত হয়েছে, ওরা ডাল দুটিতে কাঁধ দিল। বাহকদের দুধারে রইল আরও মানুষ, যাতে তারা পা রাখার জায়গা পায়, পা ফসকে না যায়। এবার শোভাযাত্রীটি চলল পাহাড়ের চড়াই ভেঙে, যেন এক পিপিলিকা বাহিনী দেওয়াল বেয়ে উঠছে একটি মরা পোকা নিয়ে। এমনই দেখালো ওদের। প্রধান বাহিনীর পেছনে চলল দ্বিতীয় আরেকটি ক্ষুদ্রতর বাহিনী। তহসিলদারকে বয়ে নিয়ে যাওয়া হলো। ওই 1000 ফুট চড়াইয়ের কোনো পর্যায়ে যদি মানুষ দিয়ে তৈরি দড়ি ছিঁড়ে যেত, হতাহতের সংখ্যা হতো ভয়াবহ। তবে দড়ি ছেড়েনি। লোকগুলি পাহাড়ের মাথায় উঠল, রওনা হলো পূব দিকে বিজয়যাত্রার গান গাইতে গাইতে। আর আমি ও তহসিলদার ঘুরলাম বাঁ দিকে এবং চললাম চম্পাবতের উদ্দেশ্যে। আমাদের পথ ওই শৈলশিরা ধরে এবং যার কাটায় মেয়েটির লম্বা চুলের গোছা আটকে গিয়েছিল সেই ব্ল্যাকথর্ন ঝোপের মধ্যে আবার দাঁড়ালাম আমি। শেষবারের মতো নিচের দিকে চেয়ে দেখলাম এমপি থিয়েটারটিকে। ওটি আমাদের সাম্প্রতিক কীর্তির রঙ্গমঞ্চ। পাহাড়ের উতরাই বেয়ে নামার সময়ে বিটাররা সেই হতভাগিনী মেয়েটির মাথাটি খুঁজে পেয়েছিল। গিরিসংকটের মুখ থেকে তখন পাতলা ধোয়ার কুণ্ডলি উঠছে। চম্পাবতের মানুষখাকির শেষ শিকারের অন্ত্যেষ্টিক্রিয়া করা হচ্ছিল ঠিক যেখানে জানোয়ারটিকে মারি সেইখানে। ডিনারের পর যখন তহসিলদারের উঠোনে দাঁড়িয়ে আছি, দেখলাম উল্টো দিকের পাহাড়ের গায়ের পাকদণ্ডি বেয়ে ঘুরে ঘুরে নামছে পাইন কাঠের মশালের এক দীর্ঘ মিছিল এবং অচিরে স্তব্ধ নৈশ বাতাসে ভেসে এলো বহু লোকের সমবেত কণ্ঠে এক পাহাড়ি গান। 1 ঘন্টা বাদে বাঘিনীকে আমার পায়ের কাছে শুইয়ে দেওয়া হলো। অতগুলো লোক ভিড় করে থাকলে জানোয়ারটির চামড়া ছাড়ানো কঠিন, তাই কাজটি সংক্ষেপিত করার জন্যে আমি ধর থেকে মাথা আর থাবাগুলো কাটলাম এবং সেগুলো চামড়ার সঙ্গে সংলগ্ন রেখে দিলাম। পরে ওগুলোর ব্যবস্থা করা যাবে। সবটির কাছে পুলিশ পাহারা মোতায়েন করা হলো। আর পরদিন অঞ্চলের সকল মানুষ জমায়েত হলো যখন, বাঘিনীর ধর, পা ও লেজ ছোট ছোট টুকরোয় কেটে কেটে দেওয়া হলো। পাহাড়ি ছেলেমেয়েরা গলায় যে পদক পরে তার জন্যে এই মাংস ও হাড়ের টুকরোগুলো দরকার। অন্যান্য শক্তিসম্পন্ন জাদু জিনিসের সঙ্গে বাঘের কোনো অংশের যোগ হলে পরে তা ধারণকারীকে সাহস এবং বন্যজন্তুর আক্রমণ থেকে অক্ষত থাকার ক্ষমতা যোগায় বলে প্রসিদ্ধি আছে। বাঘিনী যা আস্ত গিলেছিল, মেয়েটির সে আঙুলগুলি তহসিলদার পরে স্পিরিটে ডুবিয়ে আমাকে পাঠায় এবং আমি সেগুলি নন্দাদেবী মন্দিরের কাছে নৈনিতাল লেকে সমর্পণ করি। আমি যখন বাঘিনীর চামড়া ছাড়াচ্ছিলাম, তহসিলদার ও তার কর্মচারীরা সংলগ্ন গ্রামগুলির গ্রামমোড়ল ও গ্রাম বৃদ্ধ এবং চম্পাবত বাজারের ব্যবসায়ীদের সহায়তায় আগামীকাল এক বিরাট ভোজ ও নাচের প্রোগ্রাম ঠিক করছিল। তাতে আমাকে সভাপতিত্ব করতে হবে। মাঝরাতের কাছাকাছি সময়ে যে পথ ও গ্রামপথ মানুষখাকি 4 বছর বন্ধ করে রেখেছিল তা ব্যবহার করতে পারছে বলে আনন্দে চেঁচাতে চেঁচাতে মানুষের সে বিশাল জমায়েতের শেষ লোকটিও চলে গেল যখন, আমি তহসিলদারের সঙ্গে শেষবারের মতো ধূমপান করলাম। আমি আর থাকতে পারবো না, আর উৎসবে ওকে আমার ঠাঁই নিতে হবে,
এ কথা ওকে বলে আমি এবং আমার লোকজন আমাদের ৭৫ মাইল যাত্রাপথে রওনা হলাম। হাতে 2 দিন আছে পথটি কাভার করতে। সূর্যোদয়ে আমার লোকজনকে পেছনে ফেলে রেখে আমার ঘোড়ার জিনে বাঘিনীর চামড়া বেঁধে নিয়ে আমি আগেভাগে রওনা হলাম। সেখানে রাতটা কাটাতে চাই, সেই দাবি ধুরায় কয়েক ঘন্টা সময় নিয়ে চামড়াটি সাফ করব বলে। পাহাড়ের ওপর পালিগ্রামে সেই কুটিরটি পেরোচ্ছি যখন মনে হলো ওর বোনের মৃত্যুর শোধ নেওয়া হয়েছে জানলে সেই বৌবা মেয়েটি হয়তো কিছুটা শান্তি পাবে। তাই ঘোড়াটিকে ছেড়ে রাখলাম চড়ে খেতে। ও হিমরেখার কাছাকাছি বড় হয়েছে এবং ওক গাছ থেকে শুরু করে বিচুটি অবধি সব কিছুই খেতে পারে। আমি পাহাড়ের চড়াই বেয়ে কুটিরে এলাম এবং দরজার মুখোমুখি একটি পাথরে মাথাটা রেখে চামড়াটা বিছিয়ে দিলাম। বাড়ির বাচ্চারা চোখ গোল গোল করে কাণ্ড কারখানা দেখছিল, আর ওদের সঙ্গে আমাকে কথা কইতে শুনে ওদের মা দোরগোড়ায় এলো। ও রান্না করছিল ভেতরে। শক এবং কাউন্টার শক বিষয়ে কোনো থিওরি আওড়াতে যাব না আমি, কেননা এসব বিষয়ে আমি কিছুই জানি না। আমি শুধু এই জানি, এই রমণীটি যে 12 মাস যাবৎ বোবা হয়ে আছে বলে প্রসিদ্ধি, যে 4 দিন আগে আমার প্রশ্নের জবাব দেবার কোনো চেষ্টাই করেনি, সে এখন ঘর থেকে পথে ছুটে ছুটে গেল আর এলো, চেঁচিয়ে ডাকতে থাকলো ওর স্বামীকে আর গ্রামের লোকদের, আসুক তারা তাড়াতাড়ি, দেখুক সাহেব কি এনেছে। বাক ক্ষমতার এই আকস্মিক প্রত্যাবর্তন বাচ্চাগুলিকে বিস্ময়ে অভিভূত করে ফেলল খুব। তাই মনে হলো ওরা মায়ের মুখ থেকে চোখ সরাতে পারছিল না। আমার জন্যে যতক্ষণ 1 ডিশ চা তৈরি হতে থাকলো, গ্রামে জিরোলাম আমি এবং কেমন করে মানুষ কাকিকে মারা হয়েছে যারা ভিড় করে এসেছিল সে লোকদের বললাম। 1 ঘন্টা বাদে আবার শুরু করলাম যাত্রা। আর পথ চলতি 1/2 মাইল অবধি পালি গ্রামের পুরুষদের শুভেচ্ছা জ্ঞাপক চিৎকার শুনতে পেলাম। পরদিন সকালে এক চিতার সঙ্গে আমার এক বেজায় রোমাঞ্চকর সংঘর্ষ হয়েছিল। এ কথা উল্লেখ করছি শুধু এই জন্যে যে ঘটনাটি দাবিধুরা থেকে আমার রওনা হওয়ায় দেরি করিয়ে দিয়েছিল এবং আমার ছোট্ট ঘোড়া ও আমার উপরে বাড়তি ধকল চাপিয়ে দিয়েছিল। সৌভাগ্যক্রমে ছোট্ট টাট্টু ঘোড়াটি ভেতরেও যেমন পোক্ত, ঠ্যাঙেও তেমনি জোর তার, এবং ওপরে ওঠার সময়ে ওর ল্যাজ চেপে ধরে সমতলে ওর পিঠে চেপে নিচে নামার সময়ে ওর পেছন পেছন ছুটে আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে নৈনিতাল অবধি 45 মাইল পথ কাভার করে দিলাম। কয়েক মাস বাদে নৈনিতালে অনুষ্ঠিত এক দরবারে যুক্তপ্রদেশের ছোট লাট স্যার জন হিউয়েট ওরা আমাকে যে সাহায্য করে তার জন্যে চম্পাবতের তহসিলদারকে একটি বন্দুক এবং যখন মেয়েটির তল্লাশ করছিলাম তখন যে লোকটি আমার সঙ্গে ছিল তাকে একটি চমৎকার শিকার ছুরি উপহার দেন। 2টি হাতিয়ারেই প্রয়োজনীয় কথাগুলি খোদিত ছিল এবং 2টি পরিবারেই ওগুলি বংশের স্মৃতিচিহ্ন হিসেবে হাত বদল হতে থাকবে।